ফুটেজ ভাইরাল হয়েছে, সিসি ফুটেজ সামনে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুরানো বিবাদের জেরে এক পৌরকে হাসুয়ার অ্যালোপ্যাথি কোপ এবং গুলি চালানোর অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূলের প্রধান ও তৃণমূল সদস্য আরিফ আলীর বিরুদ্ধে। ইতিমধ্যেই মারধরের ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের সুজাপুর এলাকায়। আমার স্বামী বললো যে পেঁপের গাছে বীজ দিব, 9টা বাজছিল, দুটো বালতি আর একটা বোতল নিয়ে যাচ্ছিল, পিছন থেকে এসে আমার স্বামীকে অ্যাটাক করে। কি অ্যাটাক করে? হাসলো, পিস্তল নিয়ে সব পিছন থেকে এসে কোপ মারে। ডান হাতটা হয়েছে আমার স্বামীর, হাতের কোনো অবস্থা ঠিক নেই, পিঠে অনেকগুলো কোপ আছে। আরিফ প্রধান 3 ভাই ছিল, আরিফ, সোহেল, নাসিব আর মুস্তাফের উঠে ফেলেছিল। উপরে ওয়ার করেছে, কমপ্লেন আসছে কি 2 রাউন্ড ফায়ারও করেছে, কিন্তু আপাতত আমরা ওখানে কোনো ফায়ারিং যে গুলি ছিল পেলাম না। ইনজুরি রিপোর্ট দেখে আমরা ডিটেলস জানতে পারবো। সেই দিনই আমাদের রেড হয়েছে, আমরা অনেক জায়গায় রেড করেছি। কালকে স্পেসিফিক কেস হয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস হয়েছে, যেখানে আরিফ শেখের বাই নেম আর 4 লোক এফআইআর নেম আছে। ইসরাফিল শেখ দীর্ঘদিন আগে এই তৃণমূলের প্রাক্তন প্রধান ও তৃণমূলের যিনি সদস্য যে আরিফ আলী, তার সঙ্গে একটা বচসা হয় এবং সেই সময়ও এই ইসরাফিল শেখ পৌর এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করে এবং অভিযোগ করার পর থেকেই আরিফ আলী এই অভিযোগটিকে তুলে নেওয়ার জন্য একটা চাপ সৃষ্টি করে। এই ইসরাফিল শেখকে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপর সেখান থেকেই তাকে কলকাতাতে রেফার করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে এবং এই ঘটনায় রীতিমতো অভিযোগ করা হয়েছে কালিয়াচক থানায়। রীতিমতো পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। টানা ভারী বৃষ্টি কোচবিহারে, আর এর জেরে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে একাধিক এলাকা। কোচবিহারের শহর ও শহর সংলগ্ন একাধিক এলাকা জলমগ্ন, বাড়ির ভেতরেও জল ঢুকে গেছে। আর স্থানীয়রা তারা অভিযোগ করছেন বেহাল নিকাশি ব্যবস্থা, এই কারণেই একাধিক এলাকা জলমগ্ন। দুদিন বৃষ্টির জেরে কিন্তু জলমগ্ন পরিস্থিতি কোচবিহার জেলায়। কোচবিহারে যে তোষা সহ বিভিন্ন নদীগুলো রয়েছে সেখানটায় কিন্তু জলস্তরও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন মহকুমাও কিন্তু জলমগ্ন পরিস্থিতি রয়েছে বর্তমানে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করতে জল ভেঙেই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এবং স্কুল পড়ুয়াদেরও কিন্তু এই জল, হাঁটু ভাঙা জল ভেঙেই কিন্তু তাদের কিন্তু যেতে হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার স্পিকার রতিন বোস পরিদর্শন করেন। 20টি ওয়ার্ডের বেশ কিছু ওয়ার্ডে কিন্তু তিনি যান এবং দেখে আসার পরে একটি সাংবাদিক বৈঠক করে কিন্তু তিনি বলেন অতি দ্রুত জল নিকাশি ব্যবস্থা কিন্তু তিনি করবেন। জল ঢুকে গেছে, নোংরা জল, নর্দমার জল সহ সমস্ত কিছু একাকার হয়ে গেছে। খুব খারাপ লাগলো। ভারতবর্ষের বলা হতো সিটি অফ বিউটি, অর্থাৎ COB, সেই শহরের আজকে হাল। সরকারকে এ বিষয়ে অবহিত করব এবং আগামী দিনে আপনাদের সাথে থেকে আমি আমার দায়িত্ব পালন করব, এই প্রতিজ্ঞা এবং এই যে আমার ভেতর থেকে যে কথাগুলো আসা সেগুলো আমি আপনাদেরকে জানালাম। কোচবিহার থেকে বাপ্পা সরকার, রিপাবলিক বাংলা। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। দেশ
দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes MDH NEBH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। আপনি রোজই ভোজ খান? ওই ভোজ নয়, এই হলো আমার রোজ ভোজ চালের ভাত। রোজ ভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজ ভোজ চাল, রোজ চাই রোজ ভোজ। আর এবার যে খবরের দিকে নজর রাখছি, মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত। সিলেবাস কমিটির বৈঠকে জোরালো দাবি তথাগত রায়ের। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হোক শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী, অন্তর্ভুক্ত হোক অরাজনৈতিক মনীষীদের জীবনীও দাবি ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি ডোমজুর থানার বাইরে চরম উত্তেজনা, থানার বাইরে ধাক্কাধাক্কি, ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম দেওয়ায় বিজেপির ধৃত তৃণমূল নেতা সানি ওরফে শাহিদ আফ্রিদি। দুর্গাপুরের ফরিদপুরে টাকার পাহাড়, লক্ষ লক্ষ টাকা পড়ে পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার হয় 48 লক্ষ টাকা। চুরির টাকা কিনা খতিয়ে দেখছে পুলিশ। বাঁকুড়ার জয়পুরে এক রাতে 3টি স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরার ফুটেজে। অফিস ঘরের দরজা, আলমারি, টেবিলের ড্রয়ার ও লকারের তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাস থেকে উদ্ধার 10 কেজির রূপো, গ্রেপ্তার এক ব্যক্তি। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের কাছে অভিযুক্ত কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। বনগাঁর রেশন দোকানে খাদ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। নিম্নমানের চাল, গম দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অভিযোগ পেতেই রেশন দোকানে হানা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই। বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। রোজভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজভোজ চাল, রোজ চাই রোজভোজ। লাক্সারি লিভিং, এমার্জিং লিডার ইন লাক্সারি ফার্নিচার সেগমেন্ট। সেভেন রেঞ্জার্স হসপিটাল, ডানকুনি, হুগলি জেলায় সুচিকিৎসার শ্রেষ্ঠ কেন্দ্র। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। সহনিবেদক, ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। আদি রেডিমেড সেন্টার, সোদপুর। হাসিনার ভার্চুয়াল বার্তার ঘোষণায় ভীত বাংলাদেশ সরকার। বহির্বিশ্বে মিথ্যে তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন না হওয়ার গুজব রটাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়ার অভিযোগ হাসিনা পুত্র সচিব ওয়াজিদের। শুভ্রাংশু, তুমি শুনলেই যে হাসিনা পুত্র সচিব ওয়াজেদ তিনি একদম বাংলাদেশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করছেন এবং মিথ্যে গুজব রটানোর অভিযোগ করছেন। না, এটা তো ঘটনা, এটা ঘটনা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যারা জিহাদি গোষ্ঠী আছে, যারা হেডলাইন নিবেদন করছেন। Join International Institute of Hotel Management, your path to global hospitality. Earn 24 lakhs per annum upwards. বীরভূমে পারুইয়ে এসটিএফের হানা। টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ বাড়িতে নেই। টুলু মণ্ডলের শ্যালক মোহাম্মদ শামসুল টুলুর শ্বশুর বাড়িতে তল্লাশি শুরু করেছে এসটিএফ। প্রায় 4.5 ঘন্টা পর বেরোলেন তদন্তকারীরা। পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার 48 লক্ষ টাকা। দুর্গাপুরের লাউদোহা এলাকায় চক্ষু চড়ক গাছ এলাকাবাসী। চুরির টাকা লুকিয়ে রাখা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। নিজের হাতে থাকা দফতরগুলির হাল হকিকত খতিয়ে দেখতে ময়দানে মুখ্যমন্ত্রী।
ওয়াটগঞ্জ থানা ও ইকবালপুর থানা পরিদর্শন, এরপরই প্রেস স্কুল স্ট্রিটে দমকলের সদর দপ্তর ঘুরে দিলেন শুভেন্দু অধিকারী। একটি ব্লাড ব্যাংকে বন্ধ করেছি, আমি আশ্চর্য হচ্ছি তাতেও কিন্তু বাকি বেসরকারি ব্লাড ব্যাংক তারা কিন্তু থামছে না। তাদেরকে থামবার সময় এসছে। নিয়মের বলয়ে থাকুন, বেনিয়ম করবেন না, করলে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। দুর্গাপুরে রক্ত বিক্রির চক্রের পর্দা ফাঁস, টাকার লোভ দেখিয়ে ছাত্রদের রক্ত চুরি। কাঠগড়ায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল, টাকার লোভ দেখিয়ে ছাত্রদের রক্ত নিয়ে চড়া দামে বিক্রি প্লাজমা। তদন্ত করে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। বিদেশ যাত্রা মামলায় হাইকোর্টে ধাক্কা ভাইপোর, বিদেশ যাত্রার অনুমতি পেল না অভিষেক। ভাইপোর চোখ পরীক্ষার জন্য SSKM-এ বোর্ড গঠনের নির্দেশ। SSKM-এ যেতে রাজি নয় ভাইপো, ভাইপোর আবেদন খারিজ আদালতের। হাইকোর্টে ধাক্কা খেয়ে পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভাইপো। দিল্লিতে পাক গুপ্তচর সংস্থার নাশকতার ছক ফাঁস, পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্রদের উপর হামলার ছক ছিল ISI এর। যন্তর মন্তরে রেকি করেছিল 8 জন, পেট্রোল বোমা বানানোর মলমশলাও পেয়েছিল তারা। পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তে পর্দা ফাঁস, গ্রেফতার 4 নাবালক সহ 9 জন। টাটা গোষ্ঠীকে ফের রাজ্যে আসার আহ্বান, বাংলায় বিনিয়োগের আহ্বান রাজ্য সরকারের। মুম্বাইয়ের টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক রাজ্যের প্রতিনিধির। ক্ষতিপূরণ নিয়ে কাটতে চলেছে জটিলতা। এই মুহূর্তের বড় খবর, টাটা গোষ্ঠীকে ফের রাজ্যে আসার আহ্বান, বাংলায় বিনিয়োগের আহ্বান রাজ্য সরকারের। মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক, টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক রাজ্যের প্রতিনিধির। ক্ষতিপূরণ নিয়ে কাটতে চলেছে জটিলতা। খুব দ্রুত এই সমস্যার সমাধান হয় বলে জানতে পারা যাচ্ছে। মাসখানেকের মধ্যে সমস্যার সমাধানের সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, চলে যাবো সরাসরি অনুপমের কাছে। অনুপম, প্রথমেই জানতে চাইবো এই জটিলতা কতদিনে কাটতে চলেছে, এবং দ্বিতীয়ত এই ক্ষতিপূরণের যে জটিলতা সেটা কোন পথে মিটবে বলে জানতে পারা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে রাজ্য সরকারের প্রতিনিধির সাথে টাটা গোষ্ঠীর প্রতিনিধির বৈঠক হয়েছে। এই বৈঠক হয়েছে মুম্বাইতে বাণিজ্য নগরীতে। এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে সূত্র দাবি করছে। এই বৈঠক মূলত যেটা হয়েছে তোমায় জানিয়ে রাখি যে 2023 সালে ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গ থেকে টাটা চলে গিয়েছিল, তাদের বিপুল ইনভেস্টমেন্ট ছিল এবং সেই ক্ষতিপূরণের অঙ্ক হচ্ছে 765 কোটি 78 লক্ষ টাকা। সেই ক্ষতিপূরণ দিতে হবে, এটা অর্ডার ছিল। কিন্তু সেই ক্ষতিপূরণ রাজ্যের নতুন সরকার এসছেন, তারা একটা সমঝোতা করতে চেয়েছেন এবং টাটা গোষ্ঠীর সাথে তারা এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছেন। সেই কারণে বাণিজ্য নগরীতে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে আপাতত সূত্র দাবি করছে। দ্রুত টাটা গোষ্ঠীর সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে সমঝোতা, সেই সমঝোতা শেষ হয়ে যাবে। মনে করা হচ্ছে 6 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে। এই সমস্যার সমাধানের পাশাপাশি রাজ্যের তরফে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গে আসার জন্য এবং বিনিয়োগের জন্য। সেখানেও একটা সদর্থক উত্তর পাওয়া গিয়েছে বলে সূত্র দাবি করছে। ফলে পশ্চিমবঙ্গে আবার নতুন করে টাটা বিনিয়োগ করতে পারে, এই রকম একটা কিন্তু বাতাবরণ তৈরি হচ্ছে এবং এটা একটা বড় খবর এবং নিঃসন্দেহে খুশির খবর। তুমি জানো যে টাটা ইনভেস্ট করেছিল, সেই সময় বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মাধ্যমে টাটা কার্যত পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছে। 65 কোটি 78 লক্ষ টাকা টাটাকে দিতে হবে। তোমাকে একটু বিরত করছি। শিল্পমন্ত্রী তাপস রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তাপস বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। অবশেষে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, টাটা চলে গেছে, বাংলায় কোনোদিন শিল্প হবে না, এই এত শত দুর্নাম অবশেষে ঘুচতে চলেছে। নিশ্চয়ই, আমি বলছি এই এরিয়াটা, এই যে শিল্প, এটা তো একটা 5 দশকের একটা খরা। হ্যাঁ, গত 15 বছর ধরে যাচ্ছে তাই। পরিবেশটাই নষ্ট হয়ে গেছিল, আইন শৃঙ্খলা থেকে তোলাবাজি, সিন্ডিকেট। তো এই সমস্ত আবহে তো আর শিল্প হয় না। তো সুতরাং আমাদের দল, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছেন, আমরা সকলেই বলছি যে আমরা
সেই পরিবেশ দেবো, সেই পরিবেশ বান্ধব শিল্পপতিরা পাবে এবং সরকারও শিল্পপতি বান্ধব। এবং আমরা প্রথম দিন থেকেই বলছি যে আমরা যারা অপমানিত হয়ে অন্য জায়গায় চলে গেছে বা পশ্চিমবাংলা থেকে বাধ্য হয়েছে তাদের ব্যবসা গুটিয়ে নিতে, আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করছি। এবং আমি তো আগেও বলেছি, আজও বলছি, রতন টাটা বেঁচে থাকলে তিনি একটা ভারতবর্ষের ফাদার ফিগার অফ ইন্ডাস্ট্রি, আমি তাকে পায়ে ধরে নিয়ে আসতাম পশ্চিমবাংলার শিল্পের জন্য এবং পশ্চিমবাংলার নব প্রজন্মের দিকে তাকিয়ে। তাপসবাবু, আপনি দীর্ঘদিন এই সিঙ্গুর আন্দোলন নিজের চোখে কাছ থেকে দেখেছেন, সেই সূত্রেই জানতে চাইবো এই মুহূর্তে সিঙ্গুরের বহু মানুষ যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলাটা খুলে দেখছেন, আপনাকে শুনছেন, তারা হয়তো আশায় বুক বাঁধছেন আবার তাদের জমিটা কাজে লাগবে, এবার একটা শিল্প হবে, চাষও তো করতে পারলাম না, শিল্পও হলো না, কিছুই পেলাম না, তারা আরো কতদিন অপেক্ষা করবে? একেবারে স্পেসিফিক আলাদা ভাবনা চিন্তা রয়েছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুর নিয়ে আমাদের একেবারে অন্য চিন্তা ভাবনা রয়েছে, সুতরাং সেটাও আমরা ঠিক সময় মতন মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। তাহলে আমার শেষ প্রশ্ন, আমরা দেখেছি এই রাজ্যে পালাবদলের পর একাধিক শিল্পপতিকে আসতে, বিনিয়োগ করতে, দুটো কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সে ছবিও আমরা দেখিয়েছি, লাগাতার বিনিয়োগের খবর যা আমরা পাচ্ছি বলছি। আমি এখান থেকে জানতে চাইবো টাটা গোষ্ঠীকে আবার কবে দেখতে পাচ্ছি তাহলে আমরা এই রাজ্যে? না, 3টে হয়েছে, আরো এই মাসে 2টো হওয়ার কথা, আরো এই মাসে 2টো হওয়ার কথা। এবং তারপরে বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে, হ্যাঁ, রিভাইভাল অফ বেঙ্গল যেটা স্লোগান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং বিকশিত বাংলা বিকশিত ভারত যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্লোগান, সেই স্লোগানকে সার্থক করতেই হবে, তবেই আমাদের নব প্রজন্মকে আমরা আটকাতে পারবো এবং আমরা যে শ্রমিকরা বাইরে চলে গেছে তাদের ফেরাতে পারবো এবং এখান থেকে বাইরে যাওয়া শ্রমিকদের আমরা ঘরে রাখতে পারবো। নিশ্চিতভাবে দাও টাটা গোষ্ঠীকে তাহলে আমরা কতদিনের মধ্যে দেখতে পাচ্ছি এ রাজ্যে? সেটা এখনই বলছি না, উই আর ওয়ার্কিং অন দ্যাট ইন ডিউ কোর্স অফ টাইম। নিশ্চিতভাবে আমরা তো জানাতে বাধ্যও থাকবো, জানাবো, আপনারাও জানবেন, পশ্চিমবাংলার মানুষও জানবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে কথা বলছিলাম আমরা। আমি অনুপমের কাছে আরও একবার চলে যাব। অনুপম, এই যে ট্রাইব্যুনালকে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল যে ক্ষতিপূরণের অঙ্কটা ধার্য করে দিচ্ছে সেটা তো নিতান্তই খুব কম অঙ্ক নয়, তাহলে সেই ক্ষতিপূরণের হিসেবটা, এই সমস্যাটা কোন পথে এই জটিলতা কাটতে চলেছে কিছু খবর পাচ্ছ? দেখো, এই জটিলতা খুব দ্রুত কেটে যাবে এমনটাই কিন্তু সূত্র দাবি করছে, যেহেতু 6 সপ্তাহের মধ্যে একটা সদর্থক উত্তর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। সুতরাং মনে করা হচ্ছে যে রাজ্য এবং টাটা গোষ্ঠীর মধ্যে যে একটা জটিলতা চলছিল, যে একটা বিপুল অঙ্কের টাকা 765 কোটি 78 লক্ষ টাকা দিতে হবে, সেই অঙ্কের টাকাটা খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। মুম্বাইতে এই বৈঠক হয়েছে, রাজ্যের এক প্রতিনিধি ছিল এবং টাটা গোষ্ঠীর এই প্রতিনিধি ছিল, সেখানে বিস্তর আলোচনা হয়েছে টাটার ইনভেস্টমেন্ট, টাটার চলে যাওয়া এবং টাটার কত পরিমাণ টাকা নষ্ট হয়েছে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্টের পর, সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা হয়েছে। এবং রাজ্য সরকারের তরফ থেকে যে প্রতিনিধিকে পাঠানো হয়েছিল তিনি এই গোটা বিষয়টি দীর্ঘদিন ধরে চর্চার মধ্যে রেখেছিলেন এবং তিনি এই বিষয়ে গোটা বিষয়টি জেনেছেন এবং তারপর সেই ইনপুট নিয়ে তিনি মুম্বাইতে গিয়েছেন। স্বাভাবিকভাবে এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে, যেমনটা শিল্পমন্ত্রী বলছিল টাটা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগের আগে টাটাকে আমন্ত্রণ জানানো
হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে টাটার প্রতিনিধি তারা আসবেন এবং বিনিয়োগ নিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকদের সাথে নিশ্চিতভাবে তারা বৈঠক করবেন। তবে কবে টাটার প্রতিনিধি বাংলায় আসছে সেটার উত্তর এখনো স্পষ্ট না হলেও যে জটিলতা চলছিল, আমি বারবার বলছিলাম 2023 সালের ট্রাইব্যুনালের অর্ডার, এই 765 কোটি 78 লক্ষ টাকা, এই যে জটিলতা, সেই জটিলতা কেটে যাবে আগামী 6 সপ্তাহের মধ্যে। এই জটিলতা সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করা হচ্ছে এবং এই বৈঠক মুম্বাইতে বাণিজ্য নগরীতে হয়েছে। সেই সময় এই বৈঠক চলাকালীনই রাজ্যের প্রতিনিধির তরফে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণে টাটা সাড়াও দিয়েছেন বলে আপাতত সূত্র দাবি করছে। ফলে সব মিলিয়ে আমরা একটু আগে শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে কথা বলছিলাম। এই তাপস রায় শিল্পমন্ত্রী হওয়ার পরে তিনি পরিষ্কার বলেছিলেন টাটাকে ফিরিয়ে আনবো এবং সেই ফিরিয়ে আনার পথে যে তারা এক ধাপ এগিয়ে গেছেন তা তো আজকেই স্পষ্ট হয়ে গিয়েছে। আপনাদের মনে করিয়ে দেব শিল্পমন্ত্রী তাপস রায় প্রথমেই মন্ত্রিত্বের চেয়ারে বসে ঠিক কি কথা দিয়েছিলেন। টাটার চলে যাওয়াটা নিশ্চয়ই দুঃখের। আমি তো বলেছি মুখ্যমন্ত্রী যদি বলেন, মুখ্যমন্ত্রী গেলে তো কোনো কথাই নন, আমাদের ডিপার্টমেন্ট আমরা সমস্ত করে দেবো, সমস্ত কিছুই ঘোষণা এবং যা যা করার তিনি করছেন এবং করবেন। যদি যেতে হয় আমি যাব এবং রতন টাটা তো বেঁচে থাকলে আমি পায়ে ধরে তাকে নিয়ে আসতাম। বাংলার জন্যে মাথা হেঁট হওয়া নয়, বাংলার নব প্রজন্মের জন্য, বাংলার শিল্পের জন্য আমি যাব নল টাটার কাছে, আমি যাব চন্দ্রশেখরজির কাছে, আমি যাব অভিমান হতো আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমার মঙ্গলমজির কাছে, আমি যাব আদানিজির কাছে, আমি যাব আরো যারা 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 রয়েছেন তাদের সকলের কাছে বাংলার নব প্রজন্মের জন্য। অনুপম, এটা চলে যাবো সরাসরি। অনুপম, তুমি শুনছিলে তাপস রায়ের আগের বক্তব্য এবং একটু আগে আমার সঙ্গে যখন ফোনে কথা বলছিলেন তুমি সেটাও নিশ্চিতভাবেই শুনেছো। একই কথা বলেছেন তিনি এবং একই সঙ্গে বলেছেন আগামী মাসে আরও 2 শিল্প গোষ্ঠী তাদের বিনিয়োগের কথা তিনি এখনই আমাদেরকে জানালেন। সব মিলিয়ে শিল্প মানচিত্রে পশ্চিমবঙ্গ আরও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠছে। অবশ্যই তাই। দেখো, পশ্চিমবঙ্গে শিল্পের জন্য যথেষ্ট পরিমাণ জমি রয়েছে এবং শিল্পের জন্য যে পরিকাঠামো দরকার সেটা পশ্চিমবঙ্গে রয়েছে। শিল্পের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা সেটা হচ্ছে ল্যান্ড ব্যাংক। সেই ল্যান্ড ব্যাংক পলিসিও কিন্তু রাজ্য সরকার তৈরি করছে। পুরো ইনফ্রাস্ট্রাকচার রাজ্য সরকার তৈরি করে রাখছে। যারা যারা শিল্পের বিনিয়োগ করবেন পশ্চিমবঙ্গে তাদের জন্য রাজ্যের এই যে পরিকাঠামো সেটা তাদেরকে তুলে ধরা হচ্ছে এবং একইভাবে শিল্পের জন্য টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের এই প্রতিনিধি যিনি মুম্বাইতে গিয়েছিলেন সম্প্রতি, তার সাথে দীর্ঘক্ষণের এই বৈঠক হয়েছে এবং এই বৈঠকে তার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং একইভাবে তারা যে বিনিয়োগ করতে প্রস্তুত বা বিনিয়োগ করতে চায় পশ্চিমবঙ্গে, এই বৈঠকে সেই ইঙ্গিত পাওয়া গেছে। ফলে যেটা জানা যাচ্ছে যে এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এবং টাটার মধ্যে যে সমঝোতা, সেই সমঝোতা হয়ে যাবে আগামী 6 সপ্তাহের মধ্যে। এই সমঝোতা শেষ হতে পারে এবং রাজ্যে টাটার প্রতিনিধি আসতে পারেন এবং আবার পশ্চিমবঙ্গে টাটা গোষ্ঠী তারা বিনিয়োগ করতে পারেন। এটাও কিন্তু যথেষ্ট আলোচনার মধ্যে ছিল এবং বিনিয়োগ হবে। শিল্পমন্ত্রীও বলছেন যে তারা টাটাকে চাইছেন পশ্চিমবঙ্গে, আবার বাংলায় টাটার মতন বড় গোষ্ঠী বিনিয়োগ করতে চলেছে। ধন্যবাদ অনুপম। এবার যে খবরে নজর রাখবো, খানাকুলে 1 নম্বরে বিডিও অপসারণের দাবিতে বিক্ষোভ। খানাকুলের ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপি। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বিডিওর বিরুদ্ধে তৃণমূলকে পক্ষপাতিত্ব করার অভিযোগ। বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, খানাকুলের ছবি দেখতে পাচ্ছেন। হুগলির খানাকুল 1 নম্বর ব্লকের বিডিওর অপসারণের দাবিতে বিক্ষোভ। বিডিওর অপসারণের দাবিতে বিক্ষোভ। খানাকুলে ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপি। বিডিওর বিরুদ্ধে তৃণমূলকে পক্ষপাতিত্ব করার অভিযোগ।
দেখুন বিষয় হচ্ছে খানাকুল একের যে বিডিও আছেন অদিতি গাঙ্গুলি মহাশয়া, উনি 3 মাস ধরে কোনো ডেভেলপমেন্টের কাজ করেনি। অলরেডি মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে যে সমস্ত বিষয় বিধায়কদের নজরে দিয়ে কাজ করার জন্যে, উনি আজকে তৃণমূলের দালালি করছেন। তৃণমূলের সঙ্গে গোপন আঘাত রেখে উনি যেটা করছেন, সভাপতি পূর্তের কর্মাধ্যক্ষ যারা আছেন তাদেরকে লেটার করেছে। আমার এখানে 4টে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, 6 জন, তাদেরকে কোনো রকম লেটার উনি করেননি। উনি শুধু একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিয়েছেন। তৃণমূলের দালালি করছে, মুর্শিদাবাদ থেকে এইসব দালালি খানাকুলের মানুষ মানবে না। খানাকুলের মানুষ উন্নয়ন চায়, সেই উন্নয়নে উনি বাধা দিচ্ছেন। কি এখন আপনারা কি চাইছেন? আমাদের কাজ হচ্ছে অতি দ্রুত সত্য খানাকুলে উন্নয়নের কাজ করতে হবে। খানাকুলের 1 নম্বরের ভিডিও তার অপসারণের দাবিতে এবং যে বিক্ষোভকারীদের বক্তব্য শুনছিলেন তারা বলছিলেন যে সমস্ত কিছু কিন্তু তৃণমূলের চক্রান্তেই হতো। উলুবেড়িয়া সিপিএম নেতা সুফল মাঝির উপর ডিম বৃষ্টি জনতার। তৃণমূলের সঙ্গে মিলে অশান্তি পাকানোর অভিযোগ। অনুষ্ঠানে অশান্তি পাকাতে আসে সুফল মাঝি, সিপিএম নেতা সুফল মাঝি, তাকে দেখেই ডিম ছুড়তে থাকে জনতা। নিজেই এলাকা ছেড়ে বেরিয়ে যান ওই সিপিএম নেতা। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, উলুবেড়িয়ায় সিপিএম নেতা সুফল মাঝির উপর ডিম বৃষ্টি জনতা। তৃণমূলের সঙ্গে মিলে অশান্তি পাকানোর অভিযোগ। অনুষ্ঠানে অশান্তি পাকাতে আসেন সিপিএম নেতা সুফল মাঝি, তাকে দেখেই ডিম ছুড়তে থাকে জনতা। নিজেই এলাকা ছেড়ে বেরিয়ে যায় সিপিএম নেতা। দেখতে পাচ্ছেন সুফল মাঝি পৌঁছতে, সুফল মাঝিকে দেখে ডিম বৃষ্টি জনতার। একের পর এক ডিম ছুঁড়ে মারা হচ্ছে সুফল মাঝির গায়ে। একেবারে গায়ের কাছে গিয়ে তার মাথার উপরে, তার গায়ে পিঠে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। কলকাতায় দফায় দফায় মুষলধারে বৃষ্টি, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়। তবে চিন্তার বিষয় হলো জলমগ্ন মেডিকেল কাউন্সিল। যে ছবিটা দেখতে পাচ্ছেন, মেডিকেল কাউন্সিলের ভিতরের ছবিটা দেখতে পাচ্ছেন, জলমগ্ন হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। গত 15 বছর ধরে তৃণমূলের শাসনে এই সমস্ত হাসপাতালগুলোর এমন দশা হয়েছে যে এখন এই মুহূর্তে সেখানে বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। নিকাশি ব্যবস্থার চূড়ান্ত গাফিলতি বললেও কম বলা হয়। মেঘা রয়েছে, চলে যাবো সরাসরি মেঘার কাছে। মেঘা, ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে, এর থেকে মুক্তির উপায় বাকি? দেখো, তোমাকে প্রথমেই আমি একটু ছবিটা দেখাই। এই মুহূর্তে যারা এখানে কর্মরত রয়েছেন তারা বেরোচ্ছেন এই মুহূর্তে। একেবারে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল জলের তলায় বলা যেতে পারে। এই মুহূর্তে যারা এখানে চিকিৎসকেরা রয়েছেন, স্টাফেরা রয়েছেন, তাদের যে করুণ দুর্দশা সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। একেবারে মেডিকেল কাউন্সিলের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে, মেডিকেল কাউন্সিলের সামনে হাঁটু পর্যন্ত জল। একেবারে যারা এখানে রয়েছেন তারা সোজাভাবে হেঁটে পর্যন্ত যেতে পারছে না। তার কারণ এর আগে অভিযোগ উঠছিল 15 বছরের যে একেবারে যে দুর্দশার ছবি, সেটা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 15 বছর ধরে কোনো রকম কোনো নিকাশি ব্যবস্থা ছিল না। দাদা, একটু কথা বলছি, কত বছর ধরে এই অবস্থা? আরো অনেক। দাদা, কত বছর সময় নেই বলা। বেশ, একটু ছবিটা আমি এই মুহূর্তে দেখাই যে কি জলমগ্ন পরিস্থিতি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ছবি এটা। একেবারে গ্রাউন্ড ফ্লোরে পুরো টেবিল পর্যন্ত এখানে ডুবে গিয়েছে। দাদা, একটু কথা বলছি। একটু আগে আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি বলছিলেন অনেক দিন ধরে এখানে আছেন। কি অবস্থা, কত বছর ধরে এখানে? ওটা তো ও ভালো বলতে পারবে, ও ওইখানে থাকে। ওকে বলুন, আরে ওকে বলুন না, ও ভালো। আমি এখানে থাকি, এখন কোনো ভয় ব্যাপার না। আমি এখানে কাজই করি না, আমি এখানে কাজ কতদিন ধরে দেখছি এই যে জল যন্ত্রণা? থেকে দেখছি 2016 থেকে এইরকম বৃষ্টি হলে, একটু বৃষ্টি হলে জল জমে যায়, প্রচুর অসুবিধা হয়। আমাদের আসা যাওয়া সব মানে অসুবিধা। এই সামনে দেখুন ইলেকট্রিক আছে, ইলেকট্রিক মধ্যে কোনো দিন কিছু একটা গণ্ডগোল, জল ঢুকলে আগুন লেগে যাওয়ার ভয় আছে। সবার আমাদের লাইফের রিস্ক আছে।
এটাই। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো জল নিকাশি ব্যবস্থা? কোনো বিগত সরকার কোনো ব্যবস্থা নেয়নি। অনেকবার আমরা বিধাননগর মিউনিসিপ্যালিটিতে গিয়ে বলেছি, ফোন করেছি, আমাদের স্যাররা বলেছেন, তারপর করা হয়েছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। আরেকটা ছবি আমি একটু দেখাই। থেকে বারবার বলা হয়েছে, সরকারকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিষ্কার জানাচ্ছেন প্রত্যেকে, অর্থাৎ বিগত সরকারের গাফিলতির জন্যই মেডিকেল কাউন্সিল এহেন জলের তলায়। এদিকে জলভাসী কোচবিহার শহর ও সংলগ্ন এলাকা জলমগ্ন, জলের তলায় শহরের একাধিক রাস্তা। লাগাতার বৃষ্টির জেরে দেখতে পাচ্ছেন জলভাসী কোচবিহার শহর ও সংলগ্ন এলাকা জলমগ্ন, জলের তলায় শহরের একাধিক রাস্তা। লাগাতার বৃষ্টিতে জলভাসী কোচবিহার শহর এবং সংলগ্ন এলাকা জলমগ্ন, জলের তলায় শহরের একাধিক রাস্তা। এদিকে কোচবিহারে বন্যা দুর্গতদের পাশে বিজেপি বিধায়ক সুকুমার রায়। বানভাসী কোচবিহারের খাগড়াবাড়ির বিস্তীর্ণ এলাকা টানা বৃষ্টিতে জল বেড়েছে তোরসা নদীতেও। জলবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। দুর্গতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বিধায়ক। দেখতে পাচ্ছেন অলিগলি সর্বত্র জল জমে রয়েছে, কার্যত জলভাসী অবস্থা এই মুহূর্তে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় তিনি বানভাসী অঞ্চলে পৌঁছে যান এবং জলবন্দী হয়ে পড়েছেন যে সমস্ত পরিবার, তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহরের একাংশ। জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখলেন স্পিকার রথীন্দ্র বোস। জল পেরিয়েই এলাকা ঘুরে দেখলেন স্পিকার। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস তিনি গোটা এলাকা ঘুরে দেখেন। জল পেরিয়ে জল ভেঙেই তিনি গোটা এলাকা ঘুরে দেখেন। কোচবিহারের রাস্তায় দেখতে পাচ্ছেন পা ডুবে যাচ্ছে জলে, কি ভয়ঙ্কর জল জমে রয়েছে। জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন দুই বিধায়কের ছবি, রথীন্দ্র বোস অধ্যক্ষ, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা জলবন্দি এলাকা পুরোটা পায়ে হেঁটে ঘুরে দেখেন সুকুমার রায়। জল ঢুকে গেছে, নোংরা জল, নর্দমার জল সহ সমস্ত কিছু একাকার হয়ে গেছে। 5-6 নম্বর ওয়ার্ড, মা ভবানী চৌপতি ও দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় গিয়েছিলাম। ওখানে ওয়ার্ড নাম্বার 7 এবং 8 ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস পাড়া, যেখানে রাজমাতা দিঘি, বাদুরবাগান, মৈত্রী সংঘ হয়ে RRN রোড থেকে কামেশ্বরী রোড পর্যন্ত গিয়েছিলাম। 16 এবং 18 ওয়ার্ডের নতুন বাজার, কলিকাদাস রোড হয়ে 17 নম্বর ওয়ার্ডের সিলভার জুবলি রোড পরিদর্শন করেছি। 20 নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন থেকে ইউনাইটেড ব্যাংক হয়ে 19 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি স্টেডিয়াম থেকে বিভিন্ন জায়গা আমি আজকে পরিদর্শন করলাম। খুব খারাপ লাগলো। ভারতবর্ষের বলা হতো সিটি অফ বিউটি, অর্থাৎ COB, সেই শহরের আজকে হাল। সরকারকে এ বিষয়ে অবহিত করব এবং আগামী দিনে আপনাদের সাথে থেকে আমি আমার দায়িত্ব পালন করব। এই প্রতিজ্ঞা এবং এই যে আমার ভেতর থেকে যে কথাগুলো আসা, সেগুলো আমি আপনাদেরকে জানালাম। সন্ধ্যে 6টায় ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা সরাসরি সম্প্রচার রিপাবলিক বাংলায়। কবে ফিরছেন বাংলাদেশে শেখ হাসিনা, জানতে নজর থাকুক রিপাবলিক বাংলায়। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। এই পিলার কখনো ভাঙবে না। রুমটা স্টিল টিএমটি দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার, একদম সলিড। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। আপনি রোজই ভোজ খান? ওই ভোজ নয়, এই হলো আমার রোজ ভোজ চালের ভাত। রোজ ভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজ ভোজ চাল, রোজ চাই রোজ ভোজ। 100% সত্যি তুলে ধরতে দেশের একমাত্র ভরসা রিপাবলিক বাংলা। আর যখন ঘরে চাই 100% সুবিধা, তখন ভরসা orientbell.com। বেছে নিন সেটাই যেটা বিশ্বস্ত। সুমিত রায়ের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে, এক শালবনির জমি দুর্নীতি এবং আরেকটি চাকরি দুর্নীতির ডেবরাত। কোথায় আছেন ওনারা? তো অনেক জায়গায় থাকেন, ভার্জিন আইল্যান্ডস, অনেক রকম আইল্যান্ডস আছে যেগুলো ভ্রমণ করতে গেছেন হয়তো। যে বিভিন্ন দুর্নীতির কিংপিন ছিলেন এই সুমিত রায়। উনি যেখানেই থাকুন, পুলিশ এবং অন্যান্য এজেন্সিরা তাকে নিশ্চয়ই খুঁজে বের করবে। এই হচ্ছে সুমিতের বেহালার বাড়ি, 20 মিনিটের উপরে। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট, ক্ষমা চেয়ে ভিডিও ফিরিয়েছিল মেটা। এবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মেটার চিফ গ্লোবাল অফিসার, সঙ্গে ছিলেন মেটার অন্যান্য অফিসাররাও। আগে কেন্দ্রীয় সচিবকে ভিডিও মুছে ফেলার ব্যাখ্যা দেয় মেটা। মেটার প্রতিনিধিকে তলব করেছিল কেন্দ্র। আজ সচিব এস কৃষ্ণানের সঙ্গে সাক্ষাৎ জোয়েল কাপলানের। প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলা নিয়ে 45 মিনিটের কথা। প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট নিয়ে ব্যাখ্যা দিল মেটা। শিক্ষককে বিদেশ যাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, আগে SSKM-এর চক্ষু বিভাগের একটি মেডিকেল বোর্ড অভিষেক ব্যানার্জির চোখের চিকিৎসা করবে এবং তারা চিকিৎসা করে দেখবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেই চোখের সমস্যা, তার সুরাহা বা তার চিকিৎসা কলকাতা বা রাজ্যে হয় নাকি। যদি সেটা রাজ্যে বা দেশের মধ্যে হয়, সেই ক্ষেত্রে তার বিদেশ যাওয়ার প্রয়োজন কতটা আছে সেটাও বিবেচনা করবে কলকাতা হাইকোর্ট। আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। ঘরে আনুন সেরার সেরা সর্ষের তেল শালিমার, কাঠের ঘানিতে পেশাই করা খাঁটি সর্ষের তেল। খাঁটি তেলের দাম আছে। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes yes MDH বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। নির্মল তার, সুরক্ষার সমাধান। সহনিবেদক ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। শুদ্ধ যেমন দেশের মাটির অঙ্গীকার, আমাদের ঘরে তেমনি শুদ্ধ শালিমার। শুদ্ধ নারকেল তেল শালিমার। সমৃদ্ধি শুরু হোক আপনার সৌন্দর্য দিয়ে। শালিমার এনরিচড হেয়ার অয়েল। এইখানেই রাত্রির বেলা বসে মালেঙ্গা সহ তার বন্ধুরা এই জায়গাটায় বসে মদ্যপান করছিল। মালেঙ্গার মতন বাইরে থেকে আসা প্রসেনজিৎ ঘোষ বলে একটি ছেলে সেই গুলিটা চালিয়েছে বলেই পুলিশের সূত্রে এমনটাই খবর উঠে এসেছে। আমি দেখলাম এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে, কি বলে আমি বলছি। হেডলাইন নিবেদন করছেন এরিগেন স্টিল, ইন্ডিয়ার নাম্বার 1 QST বার। দেশের ভরসা, খাঁটি ইস্পাত দিয়ে তৈরি, নিখুঁত পরিমাপ। পরিবর্তনের বাংলায় রাজ্যে টাটাকে বিনিয়োগের আহ্বান সরকারের। মুম্বাই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক শিল্প দপ্তরের আধিকারিকের। টাটাকে ক্ষতিপূরণ দেয়া নিয়েও জট কাটানোর চেষ্টা।
বীরভূমের পাড়ুইতে এসটিএফের হানা টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ। বাড়িতে নেই টুলু মণ্ডলের শালক মোহাম্মদ শামসুল। টুলু শ্বশুর বাড়িতে তল্লাশি শুরু করেছে এসটিএফ। প্রায় 4.5 ঘন্টা পর বেরোলেন তদন্তকারীরা। পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার 48 লক্ষ টাকা। দুর্গাপুরের লাউদোহা এলাকায় চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। চুরির টাকা লুকিয়ে রাখা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি ব্লাড ব্যাংকে বন্ধ করেছি, আমি আশ্চর্য হচ্ছি তাতেও কিন্তু বাকি বেসরকারি ব্লাড ব্যাংক তারা কিন্তু থামছে না। তাদেরকে থামবার সময় এসছে। নিয়মের বলয়ে থাকুন, বেনিয়ম করবেন না, করলে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। দুর্গাপুরে রক্ত বিক্রি চক্রের পর্দা ফাঁস। টাকার লোভ দেখিয়ে ছাত্রদের রক্ত চুরি। কাঠগোড়াতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল। টাকার লোভ দেখিয়ে ছাত্রদের রক্ত নিয়ে চড়া দামে বিক্রি করা হতো প্লাজমা। তদন্ত করে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর, হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নিজের হাতে থাকা দপ্তরগুলির হাল হাকিকত খতিয়ে দেখতে ময়দানে মুখ্যমন্ত্রী। ওয়াটগঞ্জ থানা এবং ইকবালপুর থানা পরিদর্শন। এরপরই ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দপ্তর ঘুরে দেখলেন শুভেন্দু অধিকারী। বিদেশ যাত্রা মামলাতে হাইকোর্টে ধাক্কা ভাইপোর। বিদেশ যাত্রার অনুমতি পেল না অভিষেক। ভাইপোর চোখ পরীক্ষার জন্য SSKM-এ বোর্ড গঠনের নির্দেশ। SSKM-এ যেতে রাজি নয় ভাইপো। ভাইপোর আবেদন খারিজ আদালতের। হাইকোর্টে ধাক্কা খেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভাইপো। সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও ডিলিট কাণ্ডে চাপে পড়ে ক্ষমা চাইল মেটা। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেটার চিফ গ্লোবাল অফিসারের। প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলা নিয়ে ব্যাখ্যা দিয়েছে মার্ক জুকেরবার্গের সংস্থা। শুরুতেই চোখ রাখবো ব্রেকিং নিউজের দিকে। সব্যসাচী দত্তের বিরুদ্ধে চার্জশিট জমা। 57 দিনের মাথাতেই চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছিল। সেই প্রচুর পরিমাণে সোনা উদ্ধার করেছিল পুলিশ। তারপরে সব্যসাচীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। একাধিক বিষয়ের নাম জড়িয়েছে তার। এই সব্যসাচী দত্তর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। প্রায় 57 দিনের মাথাতেই চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এমনকি সব্যসাচী দত্তের নদিয়ার বাড়ি থেকে, নদিয়ার যে তার বান্ধবীর বাড়ি, সেখান থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ সোনা। সেই বিপুল পরিমাণ সোনার উৎস কি তা নিয়েও ধন্দে ছিলেন তদন্তকারী অফিসাররা। এবং এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত চলছে। প্রচুর পরিমাণে সোনা উদ্ধারের ঘটনা বা সোনা উদ্ধারের বিষয়টি বারবার নজরে পড়েছে। আর এবার সব্যসাচীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানানো হয়। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই সব্যসাচী দত্ত পুরসভায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য যে দুর্নীতি, সমস্ত বিষয়ের নাম জড়িয়েছিল এই সব্যসাচী দত্তের। সাধারণ মানুষের এতটাই ক্ষোভ ছিল এই সব্যসাচী দত্তকে নিয়ে, যখনই তাকে আদালতে পেশ করা হচ্ছিল তখনই তাকে ডিম থেরাপি দিয়েছিল আম জনতা। 57 দিনের মাথায় এবার চার্জশিট জমা দিল পুলিশ। সব্যসাচী দত্তের বিরুদ্ধে চার্জশিট। সব্যসাচীর বান্ধবী নদিয়ার বাড়ি থেকে যেভাবে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছিল, যেভাবে কয়েক কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, কোট আনকোট কেজি সোনা, অর্থাৎ ভাবুন বিপুল পরিমাণ সম্পত্তি, বিপুল পরিমাণ সোনা, কয়েক কোটি টাকার সোনা যেখানে মজুত করে রাখা হয়েছিল। সমস্ত বিষয় যখন সামনে আসে তখনই তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানানো হয়। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে পুরসভায় নিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছিল। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ ছিল। ডিম থেরাপিও দিয়েছিল তাকে আম জনতা। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিভাসবাবু, সব্যসাচী দত্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। 57 দিনের মাথায় চার্জশিট জমা দিয়ে দিল পুলিশ। আজকে আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি চার্জশিট জমা দিয়েছে, আমরা কোর্টে জমা দিয়েছি। চার্জশিট জমা 57 ডেজের মধ্যে, রাইট। এই সব্যসাচী দত্তর বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য দুর্নীতি, তার বান্ধবীর বাড়ি থেকে কয়েক কেজি সোনা, এই সমস্ত বিষয়গুলো কি চার্জশিটে উল্লেখ করা হয়েছে? আমাদের চার্জশিটে যা আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি পেয়েছে, মোর দ্যান 1700 পেজ চার্জশিটের পার্টে আছে। আমরা তার উপরে আগামী দিনে ট্রায়ালে প্রসিড করবো। আমরা একটা প্রেয়ারও করেছি কোর্টের কাছে যাতে কাস্টডি ট্রায়াল হয়। এনার যাতে বেল, আমরা খুব স্ট্রংলি বেলের এগেন্স্টে অপোজ করেছি। অর্ডারের জন্য রিজার্ভ আছে, পুরো অর্ডার দিই তারপরেই সবকিছু বলা যাবে। আমরা ওয়েট করছি অর্ডারের জন্য। বিভাসবাবু, আপনারা জামিনের বিরোধিতা করেছিলেন, তবে তার চার্জশিটে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে? চার্জশিট যে জমা দেওয়া হয়েছে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা হয়েছে বা পয়েন্ট আউট করা হয়েছে?
যেগুলো অভিযোগ ছিল যে 2018 থেকে আজকে অবধি যা যা ঘটেছে, এই পার্টের যা যা পার্ট ভিকটিম এভরিথিং চলে এসছে, এগুলো তো ম্যাটার অফ সাবজুডিস ম্যাডাম, আমি তো ডিটেলস আপনাকে বলতে পারবো না, কারণ আমি যে এটা কন্ডাক্টিং পিপি। কিন্তু এটুকু বলতে পারি যে যে প্রাইমা ফেসি এভিডেন্স গুলো এসছে সেগুলোকে সামনে রেখে চার্জশিট জমা হয়েছে। আজকে ওনারা বেল পিটিশন করেছিলেন, মুভ করেছেন, এবং আমরা তার স্ট্রং অপোজ করেছি বিভিন্ন গ্রাউন্ড দেখিয়ে, এবং ভিকটিম যে আছে তাকে পর্যন্ত ফেক করা হয়েছে, সে কেস করেছে, সেটা আমরা কোর্টের কাছে বলেছি যে যদি এই স্টেজে বেল হয়ে যায় তাহলে আগামী দিনে হয়তো উইটনেসদের আমরা কোর্টে আনতে পারবো না, বা এই ধরনের সমস্ত কিছু সামনে রেখে আমরা সাবমিশন করেছি। এবার আমরা ওয়েট করছি, দেখি কোর্টের রানের কোর্ট কি অর্ডার দেয়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জির সঙ্গে। তিনি স্পষ্ট বললেন যে বেশ কিছু গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে এবং তার জামিনের বিরোধিতা করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ মুখার্জি। আমরা দেখলাম বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, আর যেখানে বারবার জামিনের বিরোধিতা করেছেন সরকারি আইনজীবীরা। আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? বিধাননগর পুলিশকে সাধুবাদ জানাই, পুলিশ কমিশনারকে সাধুবাদ জানাই, তৎপরতার সঙ্গে আমার মনে হয় 90 দিনের মধ্যেই হয়ে গেল। তবে সব্যসাচী দত্তের যে দুর্নীতির শেকড়, আমার মনে হয় এই চার্জশিটের পরে আরো সাপ্লিমেন্টারি চার্জশিট হয়তো পরবর্তীকালে পুলিশ দেখবে। কিন্তু সবে কিলো কিলো সোনার চার্জশিট হলো, এছাড়া হাজার এক দুর্নীতি আছে। বিধাননগরের মাঠের মধ্যে জিমনেশিয়াম খোলার ব্যাপার আছে, তার বিদ্যুৎ সঞ্চালন হয়েছে বিনা পয়সায় ওয়ার্ড অফিস থেকে। ওনার ওয়াইফের ওই জিমনেশিয়াম আর যোগা কেন্দ্র চালাতেন। একের পর এক মাঠ বিক্রি আছে, একের পর এক বিল্ডিং আছে যেখানে বলপূর্বক উনি অধিগ্রহণ করেছেন। একের পর এক ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার কাহিনী আছে যেখানে উনি পয়সার পরিবর্তে বেনিয়মে তৈরি বাড়ির ক্লিয়ারেন্স সার্টিফিকেট করেছেন। আমার মনে হয় পুলিশের কাছে সেই সব কমপ্লেনও জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটের আশায় থাকবো। তবে তাও বলি, দড়ি যতই লম্বা হোক না কেন, দড়ির শেষও থাকে এক জায়গায়। ভগবান আছেন, বিধাননগরের নাগরিকরা আজকে খুশি হবে যে যাদের সব্যসাচী দত্তের এগেনস্টে যা যা কমপ্লেন ছিল তার একটু হলেও কিছুর চার্জশিট জমা পড়েছে। আপনার কথা সূত্র ধরে একটু জানতে চাই যে বিধাননগরের মানুষজন খুশি হবে, কেননা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এই সব্যসাচী দত্ত, আপনি নিজে ওই এলাকার বিধায়ক। এখনো পর্যন্ত যে তালিকাটা আপনি দিলেন, আপনি যখন বিধায়ক হলেন বা গ্রাউন্ড রিয়েলিটি যখন সামনে এলো, তখন কোন বিষয়টা আপনাকে ভাবিয়েছিল? প্রথম হচ্ছে পাহাড় প্রমাণ দুর্নীতি। বিধাননগরে এমন কোন পৌর পিতা বা পৌর মাতা খুঁজে পাবেন না যে দুর্নীতিগ্রস্ত বা গ্রস্তা নয়। এমন কোন বিধায়ক নেই বিধাননগরের যেখানে দেখবেন না বিধায়ক এবং তার কর্মকর্তারা যেখানে তারা চুরি চামারি করেনি। এখানে বিধায়ক জেলে প্রাক্তন মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়ের নামে 1 কোটি টাকার ধমকানোর এবং কি বলে থ্রেট কালচারের 1 কোটি টাকার কমপ্লেন জমা পড়েছে। আমি তো আশা করব কৃষ্ণা চক্রবর্তী কেন খুলে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে তুলসী সিনারায় নামক আরেকজন পৌরমাতা সিটি সেন্টারের একের পর এক ছোট ছোট কিয়স্ক লক্ষাধিক টাকায় বিক্রি করে খুলে ঘুরে বেড়াচ্ছে। তার হাজবেন্ড ভাস্কর সিনহারায় তিনি জেলে। আমি অবাক, এখনো বাকিরা কেন ঘুরে বেড়াচ্ছে? নির্মল দত্ত কেন কিভাবে ঘুরে বেড়াচ্ছে? যে ওখানে নস্কররা কি করে ঘুরে বেড়াচ্ছে 35 এবং 36 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা। এখানে অনিতা মণ্ডল কিভাবে ঘুরে বেড়াচ্ছেন? তিনি বৈশাখী বাজারে যে তাণ্ডব চালিয়েছেন দুর্নীতির। মিনু চক্রবর্তী কি করে ঘুরে বেড়াচ্ছেন? প্রত্যেকটি দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, গলা অবধি দুর্নীতিতে ডুবে রয়েছেন। পুলিশকে তৎপর হতে হবে। যেগুলো নাম করলাম প্রত্যেকটি পাহাড় প্রমাণ দুর্নীতির আরোপ রয়েছে। এরা ঘুরে বেড়ালে তো বিধাননগরের নাগরিক পুরো শান্তি পাবে না। যেদিন এরা শ্রীঘরে ঢুকবে সেদিনই আমাদের আনন্দের দিন হবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম মন্ত্রী শারদ মুখার্জির সঙ্গে। সব্যসাচী দত্তের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক অরিজিৎ বক্সী। সব্যসাচী দত্তের বিরুদ্ধে 57 দিনের মাথায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। তার যে বান্ধবীর বাড়ি থেকে সোনা উদ্ধার করা হয়েছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছি সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ
মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার এবং ভারতীয় জনতা পার্টি আমরা প্রত্যেকেই একটাই জিনিস চাই, তা হলো আইনের শাসন পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠা হোক, আইনের শাসনেই পশ্চিমবঙ্গ পরিচালিত হোক। যে পুলিশকে বিগত দিনে দেখা গেছে পার্ক স্ট্রিট কাণ্ডে অপরাধীদের খুঁজে পেতে বা চার্জশিট দিতে দিনের পর দিন গড়িয়ে গেছে, যে পুলিশকে দেখা গেছে বকটুই কাণ্ডে হাতে হাত রেখে বসে থাকতে, তারা যতক্ষণ না মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলে দিচ্ছিল যে কি করতে হবে না হবে, ততক্ষণ পুলিশ কিছুই করতে পারছিল না। এখন দেখা যাচ্ছে আইনগতভাবে সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে ঠিক সময় মতো পুলিশ সঠিক সময় সঠিক কাজটা করতে পারছে। এটাই পরিবর্তনের বাংলা, পরিবর্তিত প্রশাসন এবং পরিবর্তিত মানসিকতা। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানেই সরকার গঠিত হয় সেখানে পুলিশ প্রশাসন সঠিকভাবে আইনকে, সংবিধানকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রকৃত সুযোগ পায়, যেটা অন্যান্য সময় আমরা বিগত জমানায় পশ্চিমবঙ্গে দেখতে পাইনি। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিধায়ক অরিজিৎ বক্সির সঙ্গে। সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, সব্যসাচী দত্তর বিরুদ্ধে এবার চার্জশিট জমা পড়েছে 57 দিনের মাথাতে। সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকেও সোনা উদ্ধারের ঘটনা আর প্রচুর পরিমাণে যে সোনা বাজেয়াপ্ত করেছিল পুলিশ, সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে চার্জশিটে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, আর সেখানে এবার চলল বুলডোজার। অবৈধ নির্মাণ ভাঙতে চালানো হয়েছে বুলডোজার। স্বাস্থ্য দপ্তরের জায়গাতে অবৈধ নির্মাণ করা হয়েছিল, এক কথায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত অবৈধ নির্মাণ। ভেঙে ফেলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের অব্যবহৃত বাড়িও। যে সমস্ত জায়গাগুলোতে অবৈধ নির্মাণ সেখানেই বারবার বুলডোজার চলতে দেখা গিয়েছে। আর এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, যেখানে অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার চলল, স্বাস্থ্য দপ্তরের জায়গা অর্থাৎ রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর তাদের জায়গা, সেখানেই অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। আর এবার সবটাই বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। অবৈধ নির্মাণে ফুল স্টপ পড়ানোর জন্য বর্তমানে বিজেপির সরকার তৎপর। সেই কারণেই আমরা দেখছি একেবারে অ্যাকশন মোড। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন, যেখানে স্বাস্থ্য দপ্তরের জায়গাতে অবৈধভাবে গজিয়ে উঠেছিল, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল একের পর এক অবৈধ নির্মাণ। আর সেই অবৈধ নির্মাণই চললো এবার বুলডোজার। ভেঙে ফেলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের অব্যবহৃত যে বাড়ি, সেই অব্যবহৃত বাড়িও ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এতদিন আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে সরকারি জায়গা দখল করে, যেখানে অবৈধ নির্মাণ, সরকারি জায়গা দখল করে সেখানে বেআইনিভাবে ব্যবসা চলছে, অবৈধভাবে যে বেশ কিছু দোকানপাট তৈরি করেছে, এক কথায় পসরা সাজিয়ে অনেকে বসেছে। তবে এবার সেগুলোতে ফুল স্টপ পড়ছে। এবার থেকে অবৈধ নির্মাণে কেউ কোনোভাবে ইন্ধন যোগাতে পারবে না। এর আগে আমরা দেখেছিলাম যখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল তখন বিভিন্ন জায়গাতে অবৈধ নির্মাণের একেবারে রমরমা ছিল। তবে এবার বিজেপির সরকার বুঝিয়ে দিচ্ছে অবৈধ নির্মাণকে কোনোভাবেই রেয়াত করা হবে না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। পরিত্যক্ত জায়গাগুলো ছিল, মন্ত্রী আসার পর থেকে দেখছি একটু ডেভেলপমেন্টের হচ্ছে, তো সেই হিসাবে পরিত্যক্ত যে বাড়িগুলো ছিল ওগুলো ভাঙা চলছে। আর পরিবেশে আগামী দিনে হয়তো নতুন কিছু কোয়ার্টার হবে, স্টাফ কোয়ার্টার। আপনারা খুশি? আমরা এটা খুব আনন্দিত। কতদিন ধরে এই জায়গাগুলো এরকম পড়েছে? বিগত 40 থেকে 45 বছর পর্যন্ত এই জায়গাগুলো। আর সন্ধ্যে হলে দুষ্কৃতীদের আড্ডাখানা হতো এখানকার। তো এই পরিবেশটা এখন যেহেতু ভাঙাচোরা চলছে, আমরা খুবই আনন্দিত। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে চলল বুলডোজার। অবৈধ নির্মাণ ভাঙতে এবার চালানো হলো বুলডোজার। স্বাস্থ্য দপ্তরের জায়গাতেই অবৈধ নির্মাণ, সেই সমস্ত নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি স্বাস্থ্য দপ্তরের যে অব্যবহৃত বাড়ি পড়েছিল তাও ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ সমস্ত জায়গা থেকে অবৈধ নির্মাণ একেবারে হটিয়ে দেওয়া হচ্ছে। বারবার আমরা দেখেছি সেই বার্তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, কোনো জায়গায় অবৈধ নির্মাণকে কোনোভাবেই রেয়াত করা হবে না। এখন হায়ার স্টাডিতে এসেও আমার কোনো অসুবিধাই হয় না। গ্রামের রস সমৃদ্ধ প্রেনোলিয়া। পরিবর্তনের বাংলায় রাজ্যে টাটাকে বিনিয়োগের আহ্বান সরকারের। মুম্বাই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক শিল্প দপ্তরের আধিকারিকদের। টাটাকে ক্ষতিপূরণ দেয়া নিয়েও জট কাটানোর চেষ্টা।
বীরভূমের পাড়ুইতে এসটিএফ এর হানা টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ। বাড়িতে নেই টুলু মণ্ডলের শালক মোহাম্মদ শামসুলের দেখা নেই। টুলুর শ্বশুর বাড়িতে তল্লাশি শুরু করেছিল এসটিএফ। প্রায় 4.5 ঘন্টা পর বেরোলেন তদন্তকারীরা। পরিত্যক্ত ইট ভাটা থেকে প্রায় 48 লক্ষ টাকা উদ্ধার। দুর্গাপুরের লাউদোয়া এলাকায় চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। চুরির টাকা লুকিয়ে রাখা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি ব্লাড ব্যাংকে বন্ধ করেছি, আমি আশ্চর্য হচ্ছি তাতেও কিন্তু বাকি বেসরকারি ব্লাড ব্যাংক তারা কিন্তু থামছে না। তাদেরকে থামবার সময় এসছে। নিয়মের বলয়ে থাকুন, বেনিয়ম করবেন না, করলে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। দুর্গাপুর এবার রক্ত বিক্রি চক্রের পর্দা ফাঁস। টাকার লোভ দেখিয়ে ছাত্রদের রক্ত চুরি। কাঠগোড়াতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল। টাকার লোভ দেখিয়ে ছাত্রদের রক্ত নিয়ে চড়া দামে বিক্রি প্লাজমা। তদন্ত করে করা পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এখন হায়ার স্টাডিতে এসেও আমার কোনো অসুবিধাই হয় না। গ্রামের সমৃদ্ধ প্রেনোলিয়া। বাংলাদেশে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বছর। আজ সন্ধ্যেতেই দিল্লিতে ভার্চুয়ালি বার্তা দেবেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্স ক্লাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। হাসিনার বক্তব্যের কথা প্রকাশ্যে আসতেই কার্যত গাত্রদাহ বাংলাদেশের সরকারে। বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করতে পারেন কি হাসিনা? একাধিক জল্পনা বারবার সামনে আসছে। বাংলাদেশে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বছর হয়ে গিয়েছে। দ্বিতীয় বছরে এবার দিল্লি থেকে ভার্চুয়ালি বার্তা দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেখান থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমগুলো সমস্ত বন্ধ করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের যে কার্যালয়গুলো ছিল সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে সেই নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, বাংলাদেশে হাসিনার বক্তব্যের কথা যখনই প্রকাশ্যে এসেছে তখনই গাত্রদাহ বাংলাদেশের সরকারের। বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করতে পারেন হাসিনা। অন্যদিকে যখনই হাসিনার বার্তা সামনে আসছে, হাসিনা ভার্চুয়ালি বার্তা দেবেন, তখন সাহিত্যিক তসলিমা নাসরিন বিষয়টিকে কিভাবে দেখছেন তিনি স্পষ্ট বললেন যে হাসিনাও আমায় থাকতে দেয়নি, বেগম খালেদা জিয়া এরাও আমাকে থাকতে দেয়নি। অর্থাৎ দুজনেই একই রকম আমার কাছে। তবে এবার শেখ হাসিনা বুঝবেন নির্বাসনী যন্ত্রণা কাকে বলে। আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকারের মুখোমুখি হয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। একবারের জন্য নিজের দেশ, এক্ষুনি বললেন দেশ নেই যদিও, সেই ভিটে মাটি বা সেই পাড়া, সেই বাড়ি গলি একবার দেখে আসতে ইচ্ছে করে কখন? এখন তো শুনছি শেখ হাসিনাও উনি দেশে ফেরার বন্দোবস্ত করছেন, পদক্ষেপ নিচ্ছেন। হ্যাঁ, তারা তো রাজনীতির লোকজন, তাদের জন্য হতেই পারে, কিন্তু কেউ তো, এমনকি শেখ হাসিনাও তো আমাকে থাকতে দেননি বাংলাদেশে। খালেদা জিয়াও যেমন বের করে দিয়েছেন, একবার আমি মার অসুখের সময় গিয়েছিলাম, শেখ হাসিনাও বের করে দিয়েছেন, এবং তারপরে আর তিনি আর আমাকে ঢুকতেই দেননি দেশে। তো এখন নির্বাসনে থেকে তিনি হয়তো কিছু বুঝেছেন নির্বাসনের কষ্ট কতটা, নির্বাসিতের এক যন্ত্রণা। তার আমি তো 32 বছর, সেই 32 বছর তো তিনি কাটাননি, সুতরাং এই যন্ত্রণা ভয়াবহ। হাসিনার ভার্চুয়াল বার্তার ঘোষণাতেই রীতিমতো ভয় ঠকঠক করে কাঁপছে বাংলাদেশের সরকার। বহির্বিশ্বে মিথ্যে তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন না হওয়ার একটা গুজব রটাচ্ছে বাংলাদেশের সরকার। এমনকি বাংলাদেশের যে সমস্ত সংবাদ মাধ্যমেই খবর সম্প্রচার করছে তাদেরকেও রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, গাজোয়ারি করছে। এমনটাই অভিযোগ করলেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ। হাসিনা আজই দিল্লি থেকে ভার্চুয়ালি বার্তা দেবেন। আমরা তা রিপাবলিক বাংলাতেও দেখাবো। এই মুহূর্তে কাউন্টডাউনও চলছে। হাসিনার ভার্চুয়াল বার্তাতে ভীত সন্ত্রস্ত বাংলাদেশের সরকার। এমনকি গোটা বিশ্ব জুড়ে বহির্বিশ্বে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা মিথ্যে তথ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গুজব রটানোর চেষ্টা করছে বাংলাদেশের সরকার। কেননা তারা ভয় পাচ্ছে, সেই কারণেই গুজব রটাচ্ছে। এমনকি যখন সংবাদ মাধ্যম তারা খবরটা সম্প্রচার করছে যে আজ দিল্লি থেকে ভার্চুয়ালি বার্তা দেবেন শেখ হাসিনা, ঠিক তখনই
একের পর এক জায়গাতে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, একের পর এক সংবাদ মাধ্যমে ভয় দেখানো হচ্ছে, এমনই অভিযোগ করলেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ। আজই দিল্লি থেকে ভার্চুয়ালি বার্তা দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের সরকারের পতনে 2 বছর হয়ে গিয়েছে, আর তার মাঝেই দিল্লি থেকে তার ভার্চুয়াল বার্তা। সেই বার্তাতে তিনি কোন কোন বিষয় উল্লেখ করেন, তিনি কি বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করতে পারেন, একাধিক জল্পনা বারবার সামনে আসছে। তাই হাসিনার বার্তার দিকে গোটা বিশ্বের নজর রয়েছে, আর সেই বিষয়টি কোথাও গিয়ে ভয় ধরাচ্ছে বাংলাদেশকে। আর এবার তাই বাংলাদেশ গুজব রটানোর চেষ্টা করছে, এমনকি সংবাদ মাধ্যম যখন খবর সম্প্রচার করছে তাদেরকেও ভয় দেখাচ্ছে, রটনা রটাচ্ছে, গুজব ছড়াচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ। হাসিনার ভার্চুয়াল বার্তা, আর সেই ভার্চুয়াল বার্তার ঘোষণাতেই এবার ভীত সন্ত্রস্ত বাংলাদেশের সরকার। এতদিন আমরা দেখেছিলাম মোহাম্মদ ইউনূসের সরকার ছিল, তবে সেই ইউনূসের সরকারের পতনের পর আমরা দেখলাম যে নতুন সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরেও যেন বাংলাদেশের নিজেদের যে জায়গা, সেখান থেকেই হাসিনা যখনই বারবার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তখনই ভয় পেয়েছে তারা। আর এবার যখন দিল্লি থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি বার্তা দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন তখনই যেন থরথর করে কাঁপছে বাংলাদেশ। বহির্বিশ্বে এবার মিথ্যে তথ্য দিচ্ছে বাংলাদেশের সরকার। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন না হওয়ার গুজব রটানো হচ্ছে, গুজব রটাচ্ছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়ার অভিযোগ করছেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, সন্ধে ঠিক 6টাতেই ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা সরাসরি সম্প্রচার রিপাবলিক বাংলাতে। কবে ফিরছেন বাংলাদেশের শেখ হাসিনা তা জানতে আপনাদের নজর থাক রিপাবলিক বাংলাতে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনি রোজই ভোজ খান? ওই ভোজ নয়, এই হলো আমার রোজ ভোজ চালের ভাত। রোজ ভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজ ভোজ চাল, রোজ চাই রোজ ভোজ। এনএবিএস স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম এআই অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। एमडीएच की हल्दी मिर्ची धनिया करे कमाल। ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला एमडीएच मसाला। এবার হাইকোর্টের দ্বারস্থ কয়লা মাফিয়া নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল। পাথর সম্রাট টুলু মণ্ডল হাইকোর্টের দ্বারস্থ। রক্ষা কবচ চেয়ে আবেদন কলকাতা হাইকোর্টে নাজিবউদ্দিনের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের। ইতিমধ্যেই নাজিবউদ্দিনের 220 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। নাজিবউদ্দিনের খোঁজে চলছে তল্লাশি। এরই মাঝে এবার হাইকোর্টের দ্বারস্থ নাজিবউদ্দিন। রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আবেদন টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের। নাজিবউদ্দিন ফেরার, খোঁজ নেই তার, খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে এবার হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট, আগামীকাল ফের মেটার অফিসারদের তলব করা হয়েছে। আজই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দেখা করেছেন মেটার চিফ গ্লোবাল অফিসার, দেখা করেছেন মেটার অন্যান্য অফিসাররাও। আগামীকাল ফের তলব মেটার আধিকারিকদের, মেটার প্রতিনিধিদের তলব করেছে কেন্দ্র। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট, আগামীকাল ফের মেটার অফিসারদের তলব করা হয়েছে। আজই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে, দেখা করেছেন মেটার চিফ গ্লোবাল অফিসার, দেখা করেছেন মেটার অন্যান্য অফিসাররাও। আগামীকাল ফের তলব করা হয়েছে মেটার আধিকারিকদের, মেটার প্রতিনিধিদের তলব করেছে কেন্দ্র। কেননা ইনস্টাগ্রামে যে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ভিডিও ডিলিট করা হয়েছিল। সেই ভিডিও কেন ডিলিট করা হয়েছিল তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। আর এবার
মেটার অফিসারদেরকে তলব করা হয়েছে। আগামীকাল ফের মেটার অফিসারদের তলব করা হয়েছে। অন্যদিকে আজই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মেটার চিফ গ্লোবাল অফিসার। পাশাপাশি দেখা করেছেন মেটার অন্যান্য অফিসাররা। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আগামীকাল ফের তলব করা হয়েছে মেটার আধিকারিকদের, মেটার প্রতিনিধিদের তলব করেছে কেন্দ্র। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচবো মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। আপনি রোজই ভোজ খান? ওই ভোজ নয়, এই হলো আমার রোজ ভোজ চালের ভাত। রোজ ভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজ ভোজ চাল, রোজ চাই রোজ ভোজ। রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না? এই পিলার কখনো ভাঙবে না। রুমটা স্টিল টিএমটি দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার, একদম সলিড। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल। ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला MDH मसाला। রোজভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজভোজ চাল, রোজ চাই রোজভোজ। লাক্সারি লিভিং, এমার্জিং লিডার ইন লাক্সারি ফার্নিচার সেগমেন্ট। সেভেন ভেঞ্চার্স হসপিটাল ডানকুনি, হুগলি জেলায় সুচিকিৎসার শ্রেষ্ঠ কেন্দ্র। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। সহনিবেদক ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। আদি রেডিমেড সেন্টার, সোদপুর। এই হচ্ছে টুলুমণ্ডলের শ্বশুর বাড়ি এবং এইটি হচ্ছে টুলুমণ্ডলের শ্যালকের বাড়ি। আজ এসটিও পাশে টুলুমণ্ডলের শ্বশুর বাড়ি। এই বাড়িটিতে কিন্তু তল্লাশি চলছে। যেটা জানা যাচ্ছে টুলুমণ্ডলের শ্যালক এই মুহূর্তে বাড়িতে নেই, অর্থাৎ মিন্টু বড়তে শ্যামসুল, সে কিন্তু বাড়িতে নেই। তসলিমা নসরিনকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। তসলিমার পাসপোর্ট নবীকরণ করছে না বাংলাদেশ। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরব তসলিমা। বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট। হেডলাইন নিবেদন করছেন জয়েন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, your path to global hospitality. Earn 24 lakhs per annum upwards. পরিবর্তনের বাংলায় রাজ্যে টাটাকে বিনিয়োগের আহ্বান সরকারের। মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক শিল্প দপ্তরের আধিকারিকের। টাটাকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও জট কাটানোর চেষ্টা। গ্রেফতারি 2 মাসের মধ্যেই বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের বিরুদ্ধে চার্জশিট জমা। বারাসত আদালতে চার্জশিট পুলিশের। তোলাবাজির অভিযোগে 8ই জুন গ্রেফতার সব্যসাচী দত্ত। তৃণমূলে তার বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয় কাড়ি কাড়ি সোনা। বীরভূমের পাড়ুইয়ে এসটিএফ এর হানা। টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ। বাড়িতে নেই টুলু মণ্ডলের শ্যালক মোহাম্মদ শামসুল। টুলুর কাছে শ্বশুর বাড়িতে তল্লাশি শুরু করেছে এসটিএফ। প্রায় 4.5 ঘন্টা পর বেরোলেন তদন্তকারীরা। পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার 48 লক্ষ টাকা। দুর্গাপুরের লাউদোহা এলাকায় চক্ষু চড়ক গাছ এলাকাবাসী। চুরির টাকা লুকিয়ে রাখা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। একটি ব্লাড ব্যাংকে বন্ধ করেছি, আমি আশ্চর্য হচ্ছি তাতেও কিন্তু বাকি বেসরকারি ব্লাড ব্যাংক তারা কিন্তু থামছে না। তাদেরকে থামবার সময় এসছে। নিয়মের বলয়ে থাকুন, বেনিয়ম করবেন না, করলে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। দুর্গাপুরে রক্ত বিক্রির চক্রের পর্দা ফাঁস। টাকার লোভ দেখিয়ে ছাত্রদের রক্ত চুরি। কাঠগড়ায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল। টাকার লোভ দেখিয়ে ছাত্রদের রক্ত নিয়ে চড়া দামে বিক্রি প্লাজমা। তদন্ত করে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। বিদেশ যাত্রা মামলা হাইকোর্টে ধাক্কা ভাইপোর। বিদেশ যাত্রায় অনুমতি পেল না অভিষেক। ভাইপোর চোখ পরীক্ষার জন্য SSKM-এ বোর্ড গঠনের নির্দেশ। SSKM-এ যেতে রাজি নয় ভাইপো। ভাইপোর আবেদন খারিজ আদালতে।
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও ডিলিট কাণ্ডে চাপে পড়ে ক্ষমা চাইল মেটা। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেটা চিফ গ্লোবাল অফিসারের। প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলা নিয়ে ব্যাখ্যা দিল মার্ক জুকারবার্গের সংস্থা। নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। সময় পাল্টায়, পরিস্থিতি পাল্টায়। বাংলাদেশে জামাতিদের লাফালাফি, আস্ফালন আর ডিপ স্টেটের দাপাদাপি বন্ধ হয়েছে এবং সেখানে একটি সরকার এসেছে, নির্বাচিত সরকার এসেছে। ডিপ স্টেটের দালাল মোহাম্মদ ইউনুস বিদেয় হয়েছে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে জনসমক্ষে প্রেস কনফারেন্স করতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনা। ব্রেকিং নিউজ কিশোর অগ্নিবাণের শুরুতেই ব্রেকিং নিউজ। আর 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন, পাবলিক প্রেস কনফারেন্স করবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোটা বিশ্বের মানুষের জন্য বার্তা দেবেন তিনি। তারই সঙ্গে সঙ্গে ভার্চুয়ালি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেখ হাসিনা কবে বাংলাদেশ ফিরছেন সেই নিয়ে আজকেই বড় সড় ঘোষণা হতে পারে। যারা ভেবেছিল শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না, তাদের জন্য দুঃখের খবর। আজকেই শেখ হাসিনা হয়তো ঘোষণা করতে পারেন খানিকক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে, যে কবে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা এবং রাজনৈতিকভাবে কিভাবে তিনি এই মুহূর্তে বাংলাদেশে গিয়ে গোটা পরিস্থিতি সামলাবেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে সম্ভবত প্রেস কনফারেন্স শুরু হবে। প্রথম ভিজুয়ালস পাওয়া যাচ্ছে, হয়তো দিল্লি থেকে এই প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে। সাংবাদিকরা পৌঁছে গিয়েছেন, সংবাদ সংস্থাগুলো পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্স হবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে ভারত সরকারের কোনো ভূমিকা নেই এই প্রেস কনফারেন্সে, এই সাংবাদিক বৈঠকে। ভারত সরকার কোনোভাবে যুক্ত নয়। একটি সংস্থা, একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রেস কনফারেন্স করছে, এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে এবং আজকে তিনি এই সাংবাদিক সম্মেলন থেকে বড় বড় বেশ কয়েকটি ঘোষণা করবেন এবং সেখান থেকে হয়তো তিনি ঢাকা কবে ফিরবেন, বাংলাদেশ কবে ফিরবেন সেটাও ঘোষণা করবেন। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, এখান থেকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনার ভয়েস পাওয়া গেলেই আমরা সেটা সরাসরি শোনাবো। বাংলাদেশ থেকে যে বন্ধুরা দেখছেন, যে বাঙালিরা দেখছেন, এই ভারতবর্ষের বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা তো অবশ্যই, ত্রিপুরার বাঙালিরা তো অবশ্যই, ভারতের প্রত্যেকটি রাজ্যের বাঙালিরা তো অবশ্যই, বাংলাদেশ থেকেও যারা দেখছেন বা বিশ্বের অন্য কোনো প্রান্তে, তাদের জন্য আমরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ডাইরেক্ট সম্প্রচার করব আর খানিকক্ষণের মধ্যে। এবং তারপর ডিবেট রয়েছে কিশলয় অগ্নিবাণে প্রেস কনফারেন্সের পরে। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব থেকে এই প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। দিল্লি থেকে এই প্রেস কনফারেন্স হচ্ছে এবং তার পুত্র সাজেব ওয়াজেদ জয় তিনিও খানিকক্ষণ আগে জানিয়েছেন যে শেখ হাসিনা এই প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করবেন এবং এই প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি দেখানো হবে রিপাবলিক বাংলার পর্দায় কিশলয়ের অগ্নিবাণে কি বলছেন শেখ হাসিনা। যদি অডিওটা একবার আপ করা যায়, সম্ভবত এটা লাইভ আসছে দিল্লি থেকে, শুরু হচ্ছে, শুরু হবে আর খানিকক্ষণের মধ্যে শেখ হাসিনা বলা শুরু করবেন। Consistently upheld the principle over the years. We have welcomed government leaders, opposition figures, diplomats, policymakers for across South Asia and beyond. We hosted the 7th party of Nepal here. They were the party in the opposition. They immediately come there in the country and they became ministers. So we had no problem with that. We never interfered. যারা উপস্থিত রয়েছেন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের তরফ থেকে যারা উপস্থিত রয়েছেন
তারা আপাতত বক্তব্য রাখছেন যে কি বিষয় আজকে প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলন হতে চলেছে। আর খানিকক্ষণের মধ্যে এই প্রেস কনফারেন্সে বলবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে যারা উপস্থিত রয়েছেন তারা এই মুহূর্তে ব্রিফিং দিচ্ছেন এবং ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রেস কনফারেন্সে ভারতের সরাসরি কোনো ভূমিকা নেই। এফসিসির তরফ থেকে, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের তরফ থেকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনাকে সম্ভবত একটু পরেই যুক্ত করা হবে প্রেস কনফারেন্সে, তারপরেই তিনি বার্তা দেবেন গোটা বিশ্বের কাছে। তিনি বলবেন যে কি বিষয় তিনি বলবেন আজকে সেটা দেখা যাবে এবং তিনি বলবেন বাংলাদেশে কবে তিনি ফিরবেন। এবং শেখ হাসিনা যদি আজকে ঘোষণা করে দেন বাংলাদেশে ফেরার কথা, তাহলে সেই জামাতিরা, সেই ডিপ স্টেটের দালালরা, মোহাম্মদ ইউনুসের দালালরা, তারা একদিকে যেমন সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, অলরেডি পড়েছে, তেমনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশের জয় হবে। কারণ গণতান্ত্রিক সিস্টেমে কোনো রাজনৈতিক নেতাকে দেশের বাইরে রাখা, নির্বাসিত রাখা, এক্সাইল রাখা, এটা চলতে পারে না। আমার সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগে, শেখ হাসিনা বলার আগে আমি ছোট্ট করে একবার যাব। রাজাগোপাল দা, আমার প্রশ্ন, আমি কিশলয়, আমার প্রশ্ন, আজকে এই প্রেস কনফারেন্স শেখ হাসিনা একটু পরেই বলবেন, কতটা গুরুত্বপূর্ণ? আজকেই মনে হয় তিনি বলবেন যে তিনি কবে বাংলাদেশে ফিরবেন এতদিন পর। বলুন স্যার। হ্যাঁ, দেখুন, শেখ হাসিনার কাছে একটা গুরু দায়িত্ব আছে আওয়ামী লীগের যারা সমর্থক এবং সে দেশের মানুষের কাছে উনি কি করতে চলেছেন। কিন্তু উনি যদি বলে দেন আমি এই তারিখে ফিরবো, বাংলাদেশে যদি উনি চলে যান, তাহলে বাংলাদেশে তো ওনার তো আমরা জানি মৃত্যুদণ্ড রয়ে গেছে। সেই জায়গায় ওখানে ফিরলে বাংলাদেশ সরকার তাকে কি রেহাই দেবে? কারণ ভারত সরকার জানে যে যিনি আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, তিনি যদি তার দেশে তাকে যদি ভারত সরকার ছেড়ে দেয় এবং যেখানে তার মৃত্যুদণ্ড আছে, সেখানে কিন্তু একটা মানব অধিকার লঙ্ঘিত হবে। সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে প্রশ্ন করতে পারে এমন এক সময় ছেড়ে দিলে যেখানে সে দেশে তার সেভাবে নিরাপত্তা নেই। তাহলে আমার মনে হয় না যে শেখ হাসিনা বলবেন যে আমি এই তারিখে ফেরত চলে যাব। সে ধরনের বলার জায়গায় উনি এই মুহূর্তে আছেন বলে আমার মনে হয় না। তো যাই হোক, দেখা যাক। নিজের দেশকে সবাই ভালোবাসে, আমরা যেহেতু উনি যেহেতু মনে করছেন যাই ঘটুক না কেন আমার দেশের মাটিতে ঘটবে, এই যে বীরত্বের সঙ্গে সেটা করেন। যদি লাখ লাখ মানুষ ওনাকে এয়ারপোর্ট রিসিভ করতে আসে, সরকার হয়তো কিছুটা হয়তো ভিন্ন পথে চলতে পারে। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা, যেভাবে বাংলাদেশ সরকার ভারতের কাছে বলছে। রাজাগোপাল দা, আমরা লাইভ প্রেস কনফারেন্সের ফ্রেম পাচ্ছি, একটু পরেই শেখ হাসিনা যখন বলা শুরু করবেন আমরা লাইভে সেই শব্দ, ওনার কথা শোনাবো। তার আগে আমি একটা প্রশ্ন করছি, যে ডিপ স্টেটের দালালরা, যে জামাতিরা, সন্ত্রাসীরা বাধ্য করেছিল সেই সময় শেখ হাসিনাকে পালিয়ে যেতে, এবং আমরা কোনো শেখ হাসিনার পরে বিরুদ্ধে কিচ্ছু না, নিউট্রালি বলছি, একজন দেশের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন তাকে ওইভাবে পালাতে বাধ্য করা এবং দেশে তাণ্ডব চালানো, তাদের মুখে তো আজকে একটা থাপ্পড় পড়ছে যখন তিনি পাবলিকলি প্রেস কনফারেন্স করতে চলেছেন এবং দেশে ফেরার ঘোষণা হয়তো করতে পারেন। আমরা নজর রাখছি প্রেস কনফারেন্সের সেই ফার্স্ট ভিজুয়াল, প্রথম ছবি উঠে আসছে। প্রথমে যারা উপস্থিত রয়েছেন ফরেন করেসপন্ডেন্ট ক্লাব থেকে, তারা বক্তব্য রাখছেন। একটু পরেই শেখ হাসিনা নিজে বক্তব্য রাখবেন, এমনটাই এই মুহূর্তে স্কেডিউল রয়েছে, এমনটাই কথা রয়েছে। এবং একটু পরেই শেখ হাসিনা বক্তব্য রাখবেন। গোটা বাংলাদেশ যেমন দেখছেন, তেমনই গোটা বিশ্বের বাঙালিরাও দেখছেন আজকে কি বলবেন শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের দর্শকরা তো দেখছেনই। এফসিসি থেকে প্রথম ছবি পাচ্ছি এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাব থেকে বক্তব্য রাখা শুরু হয়ে গিয়েছে। এবং এরপরেই আর খানিকক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, এমনটাই এই মুহূর্তে জানা যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে তার পুত্র যেমন থাকবেন প্রেস কনফারেন্সে, ভার্চুয়ালি শেখ হাসিনা থাকবেন, তিনি মিডিয়ার উত্তর নেবেন, প্রশ্নোত্তর পর্বেও থাকবেন, এমনটা জানা যাচ্ছে। FCC
the president of FCC of South Asia, Dr. Wael Awad, organized and arranged this important and timely event to raise the voice what's going on right now. The beautiful country Bangladesh once was growing as an emerging country, economically, socially, viably. We are honored to be present here. The former Prime Minister Sheikh Hasina is the chief guest, and she will deliver her important speech over here regarding the second anniversary of the crucial, disastrous, dangerous day, 5th of August 2024. She knows ins and outs how these events happen, how the popular, democratically elected government ousted by. So, we don't want to kill time. I traveled all the way from New York to Delhi. I would like to listen her. I would like to listen her visionary leader, son Sajibaj Joy, IT specialist and the former ICT advisor to the Prime Minister Sheikh Hasina. I would like to conclude here, not to expand any more further. So I'm going to give my time to the chief guests. Thank you all. Thank you very much for giving me the opportunity. Thank you, Mr. Muhammad, for sticking to the time. That was very nice of you. Please, can I have... এবং এখানে এই মুহূর্তে যারা আয়োজক, যারা অর্গানাইজার, তারা বক্তব্য রাখছেন এবং একটু আগেই অর্গানাইজাররা জানালেন যে আর খানিকক্ষণের মধ্যে শেখ হাসিনা কথা বলতে চলেছেন এবং তিনি ধন্যবাদ জানালেন যারা অর্গানাইজ করেছেন, যারা আয়োজন করেছেন এই প্রেস কনফারেন্সের, এবং তিনি বললেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন এবং যারা প্রশ্নোত্তর পর্বে থাকবেন, যে সাংবাদিকরা তাদের প্রশ্নের উত্তর দেবেন। আর যেটা জানা যাচ্ছে শেখ হাসিনার কিছুক্ষণের মধ্যে বলা যেমন শুরু করবেন, তেমনই বাংলাদেশে কবে ফিরছেন সেই ঘোষণাও হয়তো এই মুহূর্তে করে ফেলতে পারেন। বাংলাদেশে যেমন প্রচারে নিষেধাজ্ঞা করা হয়েছে, বাংলাদেশের চ্যানেলগুলোকে দেখাতে দেওয়া হচ্ছে না এই প্রেস কনফারেন্স, রিপাবলিক বাংলায় সরাসরি সম্প্রচার চলছে। গোটা বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ তথা বাংলাদেশের প্রত্যেক বাঙালি আজকে শেখ হাসিনার বক্তব্য এই প্রেস কনফারেন্স রিপাবলিক বাংলার পর্দায় দেখছেন। আরও একবার শুনবো কি কথা বলছেন যারা এই মুহূর্তে আয়োজক তারা। I'm sorry, I couldn't. We can't hear you. Bangladesh has been undergoing period of democratic crisis. Dr. Yunus' occupation of the democratically elected government of Sheikh Hasina has caused nationwide crisis where the mob violence has resigned supreme. Law and order has been taken a back seat as the life of the many have been uprooted during this time. The Yunus administration did not follow the constitution and instead following their own rule as they used their power for their own benefit. The outright ban of the Awami League has not only disrupted in Bangladesh political scene but ruined their human rights record as well. Political leaders have been wrongly killed and also thrown them into the jail without fair court trial. During his Dr. Yunus' 18-month ruling time, Bangladesh regressed as a nation economically. The growth in gross domestic product GDP decreased, causing unemployment to rise alongside the decrease in the law and order. Petty theft alongside other serious crime have been on the rise. Taking responsibility for this
he hosted an election where the parties he picked were Jamaat and BNP. The parties their favor to him. Both parties would go on to form a government in 2025 following Yunus method. Diplomatically, we request help in the restoring stability in Bangladesh. We request a fair trial for Sheikh Hasina has and proper election where the Awami League government can contest so that democracy can be restored in Bangladesh. Thank you. Thank you for all. Thank you very much also. Can I have Sakib Al Hassan online, please? Can you hear us, Sakib bhai? এবং এক্ষুনি স্পষ্ট বার্তা দেওয়া হলো মোহাম্মদ ইউনুসের সময় অর্থনৈতিকভাবে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল এবং বাংলাদেশে একের পর এক অপরাধ সংগঠিত হয় এবং সেই বক্তব্য রাখলেন যারা উপস্থিত রয়েছেন, আয়োজকরা একের পর এক বক্তব্য রাখছেন। এবার অনলাইনে যারা রয়েছেন তাদেরকে যুক্ত করা হচ্ছে, সাকিবকে যুক্ত করা হয়েছে এবং এর পরেই সম্ভবত শেখ হাসিনাকেও যুক্ত করে তার বার্তা শোনানো হবে এবং তিনি প্রেস কনফারেন্স করবেন, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। দিল্লি থেকে সরাসরি প্রেস কনফারেন্স শেখ হাসিনার, তার নির্বাসনের পর পালিয়ে আসার পর প্রথম পাবলিক প্রেস কনফারেন্স যেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের ইতিহাসের গভীর আবেগের মাস। এই মাসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এবং সেই সব মানুষকে যাদের আত্মত্যাগ আমাদের একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। যারা প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী, সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সাকিবুল হাসানের বক্তব্য শোনানো হচ্ছে, তাকেও পালাতে বাধ্য করা হয় মোহাম্মদ ইউনুসের সময় এবং সেই বক্তব্যই ফোনের মাধ্যমে শোনানো হচ্ছে এবং একটু পরেই শেখ হাসিনার বক্তব্য শোনানো হবে ভার্চুয়ালি। শেখ হাসিনার সাংবাদিক বৈঠক, হাসিনার বার্তা, গোটা বাংলাদেশের উদ্দেশ্যে বার্তা দেবেন, গোটা বিশ্বের বাঙালিরা ওই বার্তা শুনবে। পশ্চিমবঙ্গেও যেমন রিপাবলিক বাংলা কভারেজ করছে, একেবারে 1 নম্বর কভারেজ চলছে, তেমনই কভারেজ হচ্ছে গোটা বাংলাদেশের মানুষও এই মুহূর্তে রিপাবলিক বাংলার দিকে নজর রেখেছেন। বাংলাদেশের মিডিয়ায় এই বার্তা, এই প্রেস কনফারেন্স শোনানো হচ্ছে না, রিপাবলিক বাংলার মাধ্যমে বাংলাদেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ শুনছেন এই প্রেস কনফারেন্স। প্রেস কনফারেন্সের দিকে এক কড়া নজর রয়েছে। হাসিনা বলতে আরম্ভ করলেই আমরা সরাসরি দেখাবো। আমার সঙ্গে এই মুহূর্তে সায়েদা আসিফা আশরাফি পাপিয়া রয়েছেন, আইনজীবী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের রিপাবলিক বাংলায় কিশলয় অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয়। হাসিনা আর একটু পরেই বক্তব্য রাখবেন, সম্ভবত তিনি ঘোষণাও করতে পারেন বাংলাদেশে কবে ফিরবেন তিনি। আপনার প্রথম প্রতিক্রিয়া ম্যাডাম, বলুন। সায়েদা আসিফা আশরাফি পাপিয়া বক্তব্য দেবেন। হ্যাঁ, তিনি বক্তব্য দেবেন এবং সেই বক্তব্য শুনবার জন্য আজকে বাংলাদেশ শুধু না সারা বিশ্বের বাঙালি সহ সকলে উন্মুখ হয়ে আছেন তার কথা শুনবার জন্য। আমরা আশা করছি তিনি আমাদেরকে খুব স্পষ্ট দিক নির্দেশনা দেবেন এবং আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ অসংখ্য সমর্থক এবং আপামর জনসাধারণ সেই দিক নির্দেশনা অনুযায়ী যার যার জায়গায় থেকে প্রস্তুতি গ্রহণ করবে। সেই কারণে আজকের এই মুহূর্তটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি জানেন যে আজকে 5ই আগস্ট 2024 কি ঘটেছিল বাংলাদেশে এবং সেই রাজাকার আলবদর আল শামস পাকিস্তানের সেই পরাজিত শত্রুরা এবং বিদেশি অপশক্তির মাধ্যমে বাংলাদেশকে তারা আজকে এইভাবে দখল করেছিল এবং এটি ইতিহাসে একটি কালো অধ্যায় এবং আমরা বলবো যে জঙ্গিবাদের উত্থানের একটি দিন, যুদ্ধাপরাধীদের পরাজিত সেই পাকিস্তানের সেই হায়নাদের উত্থানের একটি দিন 5ই আগস্ট 2024। সেই কারণে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি, অত্যন্ত অত্যাবশ্যক। জনগণ উন্মুখ হয়েছে তৃতীয় প্রত্যাবর্তনের জন্য। কাজে এই মুহূর্তে তিনি যে বক্তব্য দেবেন সেটি আমাদের জন্য আরেকটি 7ই মার্চের ঘোষণার মতোই।
অনেক ধন্যবাদ। আরেকটা স্বাধীনতার ঘোষণার মতো বলছেন ম্যাডাম, আমি একটা প্রশ্ন করছি, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে, দেশে ফিরলে অনেকে বলছেন এটা একটা নিরাপত্তার বিষয় চিন্তা হতে পারে, কারণ তার বিরুদ্ধে চক্রান্ত আমরা দেখেছি, তাকে পালাতে বাধ্য করা হয়েছে দেখেছি, এমনকি তার বিরুদ্ধে তো ফাঁসির অর্ডার রয়েছে। আপনি যথার্থই বলেছেন, বঙ্গবন্ধু কন্যার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে অনেকগুলি নিরাপত্তার প্রশ্ন রয়েছে এবং আমরা জানি বাংলাদেশে জঙ্গিদের এর আগে তাদের যে ধরনের হামলা আমরা দেখেছি সেই সকল আশঙ্কা রয়েছে এবং আমরা সেগুলো নিয়ে উদ্বিগ্ন এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনার অবকাশ রয়েছে এবং আন্তর্জাতিকভাবে আমরা মনে করি যে এই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে এই যে নিরাপত্তার বিষয়টি আছে সেই নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হওয়া উচিত এবং বর্তমান সরকারের কাছেও আমাদের কিন্তু আমরা মনে করি যে বর্তমান সরকার যদি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে সেটি ঐতিহাসিকভাবে আবারও প্রমাণিত হবে যে তারা জঙ্গিদেরকেই মদদ দিচ্ছে এবং মিথ্যাচারের মাধ্যমে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে যে অবৈধভাবে যে রায় দেওয়া হয়েছে সেই রায়টি জনগণ প্রত্যাখ্যান করেছে এবং অবশ্যই এই রায়ের বিষয়টি এবং বঙ্গবন্ধু কন্যাকে একেবারেই সম্পূর্ণরূপে নিরাপদ থাকুন ম্যাডাম, আমি আপনার কাছে আবার আসছি। প্রেস কনফারেন্সে অনলাইনে যুক্ত হচ্ছেন একের পর এক যারা বক্তব্য রাখবেন সেই বক্তারা, আমি দ্রুত শুনবো একবার সরাসরি প্রেস কনফারেন্স। Sheikh Hasina and eliminate the party leadership, killing 24 people and injuring more than 300. The 10-truck arms haul showed how Bangladesh was used as a route for weapons intended for insurgent networks in the region. Even a foreign diplomat was not spared. British Ambassador, High Commissioner Anwar Choudhury was attacked at Shahjalal's shrine in Sylhet. So when the current authorities deny the return of militancy, I don't hear the reassurance. I hear history repeating itself. The important question is this. Anil, connect me, please. I have to stop you here. I'm sorry. We have a problem. We have a problem with your audio. Apologies for everybody. We will continue with the program until we fix your audio, please. Just bear it with us, okay? Because we have other. We will come back to you. May I ask Abu Ubaida Arin to speak, please? তিনি বললেন যে যেভাবে শেখ হাসিনার সময় এক প্রকার অত্যাচার চালিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং তারপর মোহাম্মদ ইউনূসের সময় যে তাণ্ডব চলেছে, এইবার আজকে সেই সমস্ত কিছুর পর শেখ হাসিনার বক্তব্যের দিকে উন্মুখ রয়েছে গোটা বিশ্বের বাংলাদেশি যারা নাগরিক, যারা মানুষ, তারা শুনবো কি বলছেন। আমি ট্রান্সলেট করব অনলাইনে যা যা বক্তব্য হচ্ছে এবং আমরা শোনাবো প্রেস কনফারেন্স সরাসরি। So I want to remind of a promise. In 2009, our leader Sheikh Hasina made a promise to the youth. She spoke of a vision, and we believed in the vision so deeply that we carried her to a landslide victory, and she did not forget that promise. She took a country that ranked #1 in corruption and built it into one of the fastest growing বাংলাদেশকে তিনি বলছেন, বক্তা বলছেন বাংলাদেশকে এক নম্বরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, লিডারশিপ দিচ্ছিলেন, সেই সময় তার উপর এভাবে আক্রমণ হয়। She found a nation where trust funds and foreign aid were looted, where electricity, and built it with wireless innovations. তিনি দেশে নানা রকম পরিকাঠামো তৈরি করেন, বৈদ্যুতিন পরিকাঠামো তৈরি করেন, ওয়্যারলেস পরিকাঠামো তৈরি করেন। Commission to however known as a must thing to get a tender or any kind of business in Bangladesh, and she created from that nation she created Padma Bridge with our own money. এবং তিনি এখানে উড়ালপুল তৈরি করেন, পরিকাঠামো তৈরি করেন, ইনফ্রাস্ট্রাকচার ব্রিজ তৈরি করেন, বাংলাদেশের টাকাতেই তিনি এই কাজ করেন। And late today she sits in exile because of a conspiracy designed to turn the youth against her, to use the youth, the very generation she built for as instruments and dismantle the future. দেশের ভবিষ্যৎ প্রজন্ম যা তিনি তৈরি করছিলেন তাদের ব্যবহার করে, ব্রেন ওয়াশ করে তাদেরকে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা হয়। Lowest point in memory, our youth cannot travel abroad even for their studies.
Inside the country, more than 2 lakh, I repeat the number 2 lakh, students are unable to join their institution along with more than 3,000 professors. 2 লাখ ছাত্রছাত্রী এবং 3,000 শিক্ষকরা নিজেদের যে ইনস্টিটিউশন, যে কলেজ বা ইউনিভার্সিটিতে তারা পড়তেন বা পড়াতেন সেখানে যোগ দিতে পারছেন না রাজনৈতিক চাপের কারণে। I'll invite you all to see the condition of the students, what they are going through, their family, and apart from their family, kindly look at the professors and their family. তাদের পরিবারের দিকে নজর দেওয়া হোক। I want to remind you one more thing about the police killing. Today is 5th of August, just 2026, 2 years of ouster of our government. 2 years before this day, they celebrated as their victory. But I don't treat this as their victory. This day is especially dedicated to the জামাতিরা বিরোধীরা তারা ভাবে তারা জিতে গিয়েছে শেখ হাসিনাকে হারিয়ে বা তাড়িয়ে, কিন্তু আমি মনে করি না তাদের সেদিন জয় হয়েছিল। And in 5th of August 2024, you can see police's body are hanging upside down. কিভাবে এক একজনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই সময় তা গোটা বিশ্ব দেখেছে। Who stood beside us during the war of independence, the first police force who stood beside us for that, they are now facing the consequences. I also want to raise one more concern. Bangladesh authority has recently taken a decision to issue passport to all Rohingya without any kind of verification and proper recording. বাংলাদেশী সরকার সমস্ত রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া শুরু করেছে। You can understand the ARSA and RSO, they are highly getting trained within the border with the help of Bangladesh military also. Soon they will export terrorism all over the world. এবং এইভাবেই সন্ত্রাসীদের অন্যান্য দেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে পাসপোর্ট দিয়ে। This is a matter of concern. এটা খুবই চিন্তার বিষয় যে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীদের বিদেশে পাঠানো হচ্ছে। Our uprising again. This is okay. Our youth are uprising again. They are coming. The dream we had, it broke. It became nightmare now. But they are breaking out of the nightmare. They will come in front. They will stand shoulder to shoulder with Sheikh Hasina. I'm sure about this. দুঃস্বপ্নের শেষ হয়েছে। শেখ হাসিনার পাশে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নতুন প্রজন্ম। Just a homecoming. এটা শেখ হাসিনার ঘরে ফেরার সময়। 170 million Bangladeshis staying over there. They all will stand together. I remember সব বাংলাদেশি এক হয়েছে না আজ। শেখ মুজিবুর রহমান Kaife Azmi wrote, how many people you will put handcuff on? We have 70 million. How many people you will put, how many people will hang? We have 70 million. I am telling you, when our Prime Minister and our party president will go back to Bangladesh, you will see, I think you all will write how many mouths you will try to shut. প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের পার্টি প্রেসিডেন্ট দেশে ফিরবেন এবং তখন আপনারা দেখতে পাবেন যে কিভাবে বাংলাদেশে পরিবর্তন আসে। How many people you will hang? We have 170 million. কতজনের ফাঁসি দেবেন, কতজনের মুখ বন্ধ করবেন, কতজনের উপর অত্যাচার চালাবেন? All over Bangladesh, and they all will stand shoulder to shoulder with Sheikh Hasina. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো দেশ। সব বাংলাদেশিরা আজ শেখ হাসিনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। I would request Anil. Okay, Anil, can't you hear me, Anil? Mike, Anil. Okay. Okay. Can you hear me now? Okay, Anil. I would like that portion of yours to be quiet, and that side, please. I want quietness. I don't want disturbance. Now we are reaching to a very crucial moment. Please be quiet. Okay. So now I will call Mr. Mohibul Hassan Chaudhry, Chaudhry Nofal, former minister, please to address the gathering. এবার মহিবুল হাসান চৌধুরী প্রাক্তন মন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগের তিনি বক্তব্য রাখবেন। Honorable President of Foreign Correspondents Club, thank you for the opportunity to address today's esteemed gathering. আমি সবাইকে ধন্যবাদ জানাই। While we appear before you in New Delhi, our hearts are with the people of Bangladesh. এবং আমরা যখন নিউ দিল্লিতে বসে আছি তখন নতুন দিল্লিতে বসে আছি আমাদের হৃদয় বাংলাদেশে পড়ে আছে। As Prime Minister for 20 years in 4 terms will address শেখ হাসিনাকে
Ladies শেখ and gentlemen, হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দেন। today marks 2 years since the violent ouster of our government. 2 বছরের বেশি হয়ে গিয়েছে আমাদের সরকারকে জোর করে পতন ঘটানো হয়। A lot has happened over the last 2 years and the months এবং leading 2 to বছরে অনেক August কিছু হয়েছে তারপর। 2024. When the uprising against our government began, our young people were told violent ouster of a government will lead to a discrimination-free Bangladesh. যখন আমাদের সরকারের পতন ঘটানো হয় নতুন প্রজন্মকে যুব সম্প্রদায়কে বলা হয়েছিল এটা নাকি বাংলাদেশে একটা নতুন যুগ শুরু হবে। Hope had been replaced with hate. এই মুহূর্তে আশা আর নেই বাংলাদেশের, সেই জায়গায় ঘৃণা ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। Justice have been replaced with revenge. ন্যায় বিচার নেই বাংলাদেশে, সেই জায়গায় অন্যায় চলছে। Through our leaders' address and presence, we urge our citizens, we cannot continue on this divisive and destructive path. আমরা বাংলাদেশকে এইভাবে বিভাজিত হতে দিতে পারি না, ধ্বংসের পথে এগিয়ে যেতে দিতে পারি না। Over hatred, dialogue over confrontation. আমাদের আলোচনা করতে হবে, মারপিট করলে চলবে না। Not revenge. আমাদের প্রতিশোধের জায়গায় আলোচনার টেবিলে বসতে হবে। Bangladesh, millions of our citizens are struggling with high inflation. গোটা বাংলাদেশে কোটি কোটি মানুষ এই মুহূর্তে মূল্যবৃদ্ধি অন্যান্য সমস্যায় ভুগছেন। Violence against women and children, journalists, lawyers, মহিলা, যুব সম্প্রদায়, শিশু, লয়ার, আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে অত্যাচার চলছে। Not politics. It is, and this must change. এই পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন। Are affected. We, as a political party, believe আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করি economy to thrive, an inclusive political polity must be established. ইনক্লুসিভ পলিটিক্স অর্থাৎ সবাইকে নিয়ে চলার রাজনীতি আমাদের করতে হবে। Her desire to return to Bangladesh. Her সংবিধানের উপর বিশ্বাস রয়েছে আমার, not to seek revenge, এবং আমরা প্রতিশোধ চাই না। and harmony. আমরা সবাইকে নিয়ে চলতে চাই, বন্ধুত্ব চাই। Political differences are resolved through democratic dialogue. রাজনৈতিক মতাদর্শের ফারাক গণতান্ত্রিকভাবেই মিটিয়ে নিতে হবে। Ladies and gentlemen, as a political party, একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ for decades, we recognize আমরা বাংলাদেশকে বহু বছর ধরে সেবা করেছি বাংলাদেশের। We recognize and acknowledge leadership requires humility, accountability, এবং নেতৃত্ব দিতে গেলে প্রাথমিকভাবে as well as failure. দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকতে হয়। We remain committed to building upon our success while acknowledging where we could have done better. আমরা আলোচনা করতে পারি, আমরা ভাবতে পারি যে আমাদের কি ভুল ছিল, আমরা কি কি ঠিকভাবে করতে পারি। আমরা কোনো বিশেষ অধিকার চাই না। Constitutional and democratic rights for every citizen. আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিকের জন্য গণতান্ত্রিক অধিকার চাই। We respectfully call upon every constitutional institution of Bangladesh. আমরা বাংলাদেশের প্রত্যেকটি সাংবিধানিক বডিকে, ইনস্টিটিউশনকে অনুরোধ করছি বাংলাদেশে আইনের শাসন ফিরিয়ে আনতে। Your dreams matter, your aspirations matter. আপনাদের স্বপ্ন, আপনাদের আশা এগুলো গুরুত্বপূর্ণ। You deserve a Bangladesh where you can study, work, innovate. যুব সম্প্রদায়কে বলছি, আপনাদের এমন বাংলাদেশের প্রয়োজন, আপনারা সেই বাংলাদেশে থাকবেন যেখানে আপনারা নিজেদের শিক্ষা, নিজেদের স্বপ্ন, নিজেদের ক্যারিয়ার নিয়ে এগিয়ে যেতে পারবেন। Is that they ought to facilitate an inclusive political atmosphere and not support আমরা একটি এমন রাজনৈতিক পরিস্থিতি চাই যা সবাইকে নিয়ে চলতে সাহায্য করে। এমন রাজনৈতিক পরিস্থিতি চাই না যেখানে একটি পক্ষের উপর অনবরত হিংসা হয় এবং তাদের উপর ভায়োলেন্স হয়। Often touted as liberals by certain stakeholders, and we urge to end this duality. আমরা এই To our people we urge, পরিস্থিতির পরিবর্তন চাই, যারা নিজেদের লিবারাল বলে, নিজেদের but as one nation. লিবারাল বলার পরেও তারা কট্টরপন্থায় বিশ্বাস করে। Let us replace division with unity
fear with আমরা confidence, বিভাজনকে exclusion with ঐক্যের সঙ্গে participation, পরিবর্তন and করতে চাই, vengeance with বিভাজন justice. পরিবর্তন করে And ঐক্য আনতে let চাই। us see this homecoming of Sheikh Hasina আমরা শেখ as a হাসিনাকে chance দেশে to ফিরতে heal and দেখতে hope চাই। এই and not ঘৃণার fight রাজনীতি and বন্ধ fall. হওয়া We দরকার। believe together we can rise again, আমরা সবাই learn from একসঙ্গে past থাকতে and পারি, progress আমরা into আবার future. নতুন করে উঠে দাঁড়াতে But পারি। if we don't now, if we don't, grave and worse future awaits us. আর আমরা যদি We cannot এটা let না Bangladesh করতে পারি, become a একটি failed ভয়ঙ্কর state. ভবিষ্যৎ আমাদের If the জন্য অপেক্ষা extremists and করছে। the fanatics are pampered and যারা patronized, কট্টর, যারা মৌলবাদী, this future তাদেরকে generation যদি shall suffer তোল্লা or দেওয়া হয়, perpetuate. তাহলে বাংলাদেশের May we ভয়ঙ্কর stand ভবিষ্যৎ and হবে। heal together and defeat the dark forces. Joy Bangla. অন্ধকার Joy. শক্তিকে হারিয়ে Thank you very much আলোকে for your point of view. আলোর And জয় হোক, I এটাই would আমরা চাই। request Mr. Aminul Haq Polish, if you are still with us, if you can come for 2 minutes only, please. Just 2 minutes, but slow if you can. Otherwise, I have to go to the second speaker. Please, thank you. Am I audible now? এর পরের বক্তাকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন বক্তব্য রাখেন। এতক্ষণ বক্তব্য রাখলেন মহিবুল হাসান চৌধুরী, এরপরেই শেখ হাসিনা বক্তব্য রাখবেন। তার আগে প্রত্যেকেই বলছেন শেখ হাসিনার ফিরে আসা আর সময়ের অপেক্ষা। We can hear you. Okay, so let me wrap up in this way. So there are several current incidents that indicate that like Islamic terrorists and the militants are directly active in the field. Still, government is denying the fact, and it doesn't start overnight. বাংলাদেশের মাটিতে after 5th August 2024, ইসলামিক কট্টরপন্থীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকার তা মানতে চাইছে না। They have become active again. তারা আবার নতুন করে জেহাদি শক্তিরা বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। Initiative to tackle that tackle that terrorism issues. যে কট্টর শক্তিরা, সন্ত্রাসবাদীরা সক্রিয় হয়েছে বাংলাদেশের মাটিতে, তাদেরকে থামাতে হবে। Look into the issue because like terrorism never confined into a national border. If Bangladesh, the terrorism cell active that much that are currently visible, সন্ত্রাসবাদীরা একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেন না। যদি বাংলাদেশের সন্ত্রাসবাদীদের উত্থান হয়, তাহলে আশপাশের সমস্ত দেশে এদের উত্থান হবে। So just like my urge to the international community and the journalists to look into the issue because আন্তর্জাতিক সাংবাদিকদের আমি অনুরোধ করছি যে আমিনুল হক পলাশ বলছেন যে তারা যেন এই ইনফরমেশন, এই তথ্য তুলে ধরেন গোটা পৃথিবীর কাছে। Government under the leadership of Sheikh Hasina, government is planning to dissolve like CTTC, ATU. They are the fundamental backbone of countering terrorism. So these things are happening in Bangladesh. We need international community attention in this matter. Thank you so much. Thanks for having me. আন্তর্জাতিক সাংবাদিক এবং আন্তর্জাতিক কমিউনিটিকে অনুরোধ করব বাংলাদেশে যে কট্টরপন্থী সন্ত্রাসী জিহাদিদের উত্থান হয়েছে সেটার দিকে নজর দিন। Wajid Joy, former ICT advisor to the Prime Minister of Bangladesh. Please speak slow and soft so we can hear you all. Thank you. Thank you very much, Dr. Awad, for the kind introduction. সাজিব ওয়াজিদ জয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র, এবার বলছেন। This event. Honored to be here today. আমি খুব সম্মানিত বোধ করছি আজ এখানে থাকতে পেরে। Speak a little bit about what is happening in Bangladesh and what has happened. আমরা সবাই জানি বাংলাদেশে কি হয়েছে। আমি দুটো জিনিস সবার সামনে রাখতে চাই। First of all, you have heard the refrain again and again that about the deaths during the July-August protests. প্রথমত আপনারা বারবার শুনেছেন জুলাই আগস্ট প্রতিবাদের সময় নাকি অনেক মৃত্যু হয়েছে। You have various counts on the numbers. You have এই সংখ্যা সম্পর্কে অনেক মতবাদ আছে, কতজনের মৃত্যু হয়েছে সেই নিয়ে অনেক সংখ্যা তত্ত্ব রয়েছে। Who are these additional 600 people? Where did the UN get those names? 600টি নাম এমন আছে যেই নামগুলোর কোনো সূত্র নেই। কোথা থেকে এসেছে এই অ্যাডিশনাল 600 জন? But more importantly, the UN only covers a period up to August 15th of 2024. ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ অগস্ট 15 পর্যন্তই সংখ্যা বা তথ্য রেখেছে। And what is most alarming, and this is something আর যা সবচেয়ে ভয়ঙ্কর, that the press, যা আমি মনে করি সংবাদ মাধ্যমকে সামনে নিয়ে আসতে হবে, really pay attention to. You see,
the Yunus regime, দেখুন ইউনুসের one of সময় the first things they did was প্রথমে pass এসে তারা কি an করে ordinance which became law called the Indemnity Bill. তারা অর্ডিন্যান্স এবং বিল নিয়ে আসে বিরোধীদের all the protesters, মুখ বন্ধ everyone, করার জন্য blanket immunity, protecting them from এবং any prosecution for অন্যদিকে any killings. তারা That যারা includes খুন killings করে of যারা civilians, that তাণ্ডব includes করে killings তাদের of, সবাইকে ইমিউনিটি দেয়, তাদের কারুর বিরুদ্ধে কোনো শাস্তি our দেয় party না। members, and that includes যারা killings আমাদের of police দলের officers. সদস্যদের খুন Today, করে তাদের the সবাইকে BNP মাফ করে দেওয়া হয়। government that is in power, they have ratified this ordinance, turned it into law, and this তারা একটি continues, which আইন means বানিয়ে that এটা none of নিশ্চিত the করে যে police যারা killings, আওয়ামী লীগের সদস্যদের we still don't খুন know করেছে, exactly the number of অত্যাচার police করেছে, deaths. হত্যা করেছে, তাদের None কোনো of the শাস্তি police হয়নি। killings can be prosecuted. So my question to you is this: আমার প্রশ্ন আপনাদের কাছে, are killings okay? Are killings খুন করা কি acceptable? ঠিক? খুন করা যেতে If পারে you could এভাবে? have blanket immunity যদি এভাবে for protesters, to kill ইমিউনিটি police থাকে, এইভাবে officers, যদি to kill civilians, সবাইকে to মাফ kill করে দেওয়া Awami হয় খুন members করার and পর, leaders, then why blame anybody? তাহলে বাকিদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা That হবে? is the first issue I would like to focus এইটা প্রথম প্রশ্ন indemnity. যেটা আমি করতে চাই। I think this is something that has not been paid attention to. এই বিষয়ে কেউ ভাবনা This is চিন্তা করেননি এখনো। unprecedented. How can you have blanket legal protection কিভাবে for killing আইনিভাবে by anyone? তাদের সুরক্ষা দিয়ে রেখেছিল Especially সরকার, killings বা of আইনিভাবে police তাদের সুরক্ষা দেয় যারা খুন করেছে? This is unprecedented. এটা আগে This is কোথাও হয়নি completely against all human rights. এবং এটা against মানবাধিকারের all বিরুদ্ধে norms of চরমভাবে। decency. Secondly, what you দ্বিতীয়ত, have had since August of 2024, অগস্ট you have 2024 had পর thousands, tens of thousands of people behind bars. আমরা which হাজার are হাজার all মানুষকে now, জেলে যেতে on দেখেছি, one hand, যারা most of them, many of them are Awami League. যারা বিশেষভাবে members আওয়ামী and লীগ leaders. কর্মী বা সমর্থক, তাদের সবাইকে হাজার Most হাজার of them are সংখ্যায় জেলে being পুরে held দেওয়া হয়। without any trial, without any due কোনো process, বিচার হয়নি, without any কোনো bail. ট্রায়াল হয়নি, Many কোনো of them are আইনি elderly, ব্যবস্থা in হয়নি, their সরাসরি 80s, জেলে their পুরে দেওয়া health is হয়েছে। failing. Many of them have died. তাদের in অনেকের police জেলের custody. ভেতর মৃত্যু ঘটেছে। Not only that, শুধু তাই নয়, killings in police custody have continued. We have পুলিশের documented them. কাস্টাডিতে, জেলের মধ্যে, পুলিশের হেফাজতে একের পর এক খুন হয়েছে। List of names, exactly when, which prison they died, under whose আমাদের custody. কাছে সব তথ্য আছে, কোথায় কোন Most জেলে of কার them were মৃত্যু হয়েছে। young. They had no reason to die. They were all killed তাদের extrajudicially. মৃত্যুর by কোনো the কারণই Yunus ছিল regime. না, And তাদেরকে those আইনের killings বহির্ভূতভাবে continue even পুলিশি today. হেফাজতে নৃশংসভাবে খুন করা হয়। Outside of the prisons, during the Yunus regime, and even now, our party members are being hunted down and killed. আমাদের Every few আওয়ামী weeks, লীগের someone is killed somewhere. কর্মীদের There is এবং no due সদস্যদের process. খুঁজে বের করে The করে police do not ইউনুসের take সময় any খুন action, করা হয়েছে, and the এখনো government খুন করা protects হচ্ছে, these killers. এবং যারা খুন করছে So তাদের political বিরুদ্ধে killing কোনো in ব্যবস্থা নেওয়া Bangladesh হয়নি, since হচ্ছে না। August of 2024 has been legalized. অগস্ট 2024 পর Bangladesh খুন করাকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। And if any killings are legal, যদি খুন then why করা blame the Awami League at all? বৈধ হয়, তাহলে তার আগের খুনগুলো নিয়ে কেন প্রশ্ন And উঠছে? finally, আর since শেষ 2024, কথা, not only Awami League members and 2024 leaders that থেকে have শুধু been behind আওয়ামী লীগ bars, সদস্য নয়, but anyone sympathetic to the Awami League. যারাই This includes আওয়ামী লীগের journalists and বিষয়ে একটি businessmen, পজিটিভ মনোভাব রেখেছে বা সমর্থন করেছে, editors, owners of newspapers and television খবরের channels কাগজ, টিভি who were চ্যানেল, seen as pro-Awami League যারাই আওয়ামী have been লীগের behind সম্পর্কে bars কথা বলেছে, for over 2 years now. তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, press club. অত্যাচার চলেছে Imagine 2 বছর ধরে। if half of you, your members, your journalists, আপনারা ভাবুন, your যারা editors, সাংবাদিক, তাদের your media owners আপনাদের যারা সাংবাদিক, যারা were held behind bars আপনাদের এডিটর, without bail, তাদেরকে without যদি due জেলে process, পুরে দেওয়া without হয় charges, কোনো আইনি without trial, পদ্ধতি ছাড়া, for an কোনো indefinite বিচার period ছাড়া, of time. তাহলে কেমন লাগবে? Can that be imagined in any country? এটা কি অন্য Is কোনো that দেশে possible ভাবা in যেতে any পারে? country? Is that legal in any way? এটা কোনো দেশে That আইনি is a বৈধতা পেতে পারে? gross violation of human rights, মানবাধিকারের freedom of speech. চরম উল্লঙ্ঘন করা হয়েছে। And this is something I believe that should certainly alarm এবং এটা the ভয়ঙ্কর, international media এটা community. গোটা This is what's happening in বিশ্বের Bangladesh. সংবাদ মাধ্যমে আসা উচিত। So Bangladesh today
is a failed state. বাংলাদেশ It's not a আজকে failing একটি state. It is a failed state. ফেইল্ড স্টেট, একটি ব্যর্থ There is রাষ্ট্র no হয়ে human গিয়েছে। rights. There is no freedom of speech. এখানে কোনো Prior to this কথা event, বলার অধিকার নেই, ফ্রিডম অফ intelligence স্পিচ নেই, services went to the বাক headquarters স্বাধীনতা and নেই। offices of every major media outlet, every major newspaper, এবং বড় বড় and খবরের instructed কাগজ, them clearly খবরের চ্যানেল not to rebroadcast this event, not just সবাইকে to বলা হয়েছে rebroadcast this এই event, প্রেস কনফারেন্স but যেন not to দেখানো provide না any হয়। coverage এমনকি from an international media কোনো on this আন্তর্জাতিক event. সংবাদ মাধ্যম They're থেকেও not যেন allowed to দেখানো share না হয়, links তাদেরকে এই from foreign বলা হয়েছে। media on their websites. Any journalists that were seen as still sympathetic to যে কোনো our সাংবাদিক government or যদি against this কোনোভাবে government, এইটা many of করেন them বা were সমর্থন fired করেন, even in the last couple of days. তাদেরকে চাকরি থেকে This is বিতাড়িত what's করা happening হচ্ছে, now. অত্যাচার করা হচ্ছে। এটাই হচ্ছে আজ বাংলাদেশ। And what is the future? What does the আর future hold? ভবিষ্যৎটা কি? There is no law and order. There is no বাংলাদেশে কোনো আইনি ব্যবস্থা নেই, constitution in আইনের Bangladesh শাসন today. নেই, সাংবিধানিক What ব্যবস্থা নেই, should India most এবং is Bangladesh has become another Pakistan. ভারতের কাছে এটা সবচেয়ে চিন্তাজনক যে বাংলাদেশ আরো একটি পাকিস্তান হয়ে গিয়েছে। গুরুত্বপূর্ণ বক্তব্য। On your eastern front. ভারতকে বলবো যে আপনাদের পূর্ব দিকেও একটি পাকিস্তান তৈরি হয়েছে এবং আইএসআই সেখানে কাজ করছে। Hundreds of convicted terrorists that শয়ে our শয়ে Awami government arrested সন্ত্রাসবাদীদের and convicted and put behind bars যাদের have been released আওয়ামী from লীগের prison. সময় গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। Al-Qaeda operatives, আল কায়দা সন্ত্রাসবাদীদের this is what is happening in Bangladesh. ছেড়ে দেওয়া And হয়েছে। this এটাই হচ্ছে আজ বাংলাদেশে। It does not portend well for India and the world at large. এটা ভারতের জন্য কিংবা গোটা বিশ্বের জন্য মোটেও ভালো হতে পারে না। Globally are going to be coming from Bangladesh. বিশ্বে এবার থেকে যত সন্ত্রাসবাদীরা আসবে তারা এবার বাংলাদেশ থেকে আসবে যদি আমরা এই মুহূর্তে ব্যবস্থা না নিই। And where it has to begin is from the media. এবং এটা সংবাদ মাধ্যম থেকেই শুরু হতে হবে এই পরিবর্তনটা, বিশেষ করে ভারতবর্ষে। ভারতবর্ষ আপনারা হলেন পৃথিবীর বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, আপনাদের সংবাদ মাধ্যম সবচেয়ে বড়। As a sensational story when something শুধুমাত্র একটি স্টোরি হিসেবে, একটি কভারেজ হিসেবে, একটা হেডলাইন হিসেবে না দেখিয়ে এটাকে আরো গভীরভাবে ভাবতে হবে এবং গোটা বিশ্বে এর বিষয়ে আপনাদের বক্তব্য তুলে ধরতে হবে। যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটি লোকায় তাহলে ভারতের মিডিয়াকে এটি তুলে ধরতে হবে। এইটাই যদি না করা হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। As to what the future holds, who knows? ভবিষ্যতে কি আছে আমরা জানি না, কিন্তু এখন এটাই ভবিষ্যৎ মনে হচ্ছে। সংবিধান নেই, 4 বছর পরে বাংলাদেশে নির্বাচন হবে কিনা সেটাও কেউ জানে না। বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তারা সংবিধান নিজেদের মতো করে পরিবর্তন করে নিতে পারে। What you have now is not justice. You've heard এখানে former minister Nofel আইনি বিচার নেই, ন্যায় বিচার নেই, is not justice. বাংলাদেশে ন্যায় বিচার নেই। is political বাংলাদেশে রাজনৈতিক ভাবে of the opposition of the বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে grab and hold on to power. যাতে তারা নিজেরা ক্ষমতা দখল করে থাকতে পারে। And electoral manipulation. এটা গণতান্ত্রিক এবং নির্বাচনী ষড়যন্ত্র। The Awami League is allowed to speak freely. People of Bangladesh are not happy right now. The economy has collapsed in the last 2 years under the corruption of the Yunus regime. বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুশি নেই, বাংলাদেশের মানুষ বেকারত্বের মধ্যে রয়েছেন। এরপরে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, এখন এই মুহূর্তে শেখ হাসিনা পুত্র বক্তব্য রাখছেন, এরপরেই শেখ হাসিনা বক্তব্য রাখবেন। ফিরবো একটা ছোট্ট বিরতির পর। আমি ঋতব্রত নাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন
পাওয়ার্ড বাই আয়না, সাদা মনের সাদা কথা। নির্মল তার সুরক্ষার সমাধান। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes yes MDH। NABH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল। or who are listening, distinguished journalists, members of the Foreign Correspondents Club of South Asia, respected guests, friends of Bangladesh, ladies and gentlemen, Assalamu alaikum. I thank the Foreign Correspondents Club of South Asia for giving me the opportunity to speak to you. I also thanks the journalists who continue to follow events in Bangladesh with seriousness and courage. Journalism has a duty to seek truth, especially when power tries to hide it. In difficult moments of history, that duty becomes even more important. Today, I speak not only as someone who had the honor of serving Bangladesh 5 times as a Prime Minister, but also as the daughter of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. I speak as someone who has spent her life with the people of Bangladesh. I was forced away from my country, but I was never separated from my people. Before I speak about the present crisis, I pay my deepest homage to the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, to the Saline national leaders, and to the 3 million martyrs of our war of liberation. I also remember with profound grief and members of my own family, whom I lost on 15th August 1975. Today is also the birthday of my beloved brother Sheikh Kamal, who was 2 years younger than me. He was a valiant freedom fighter, a youth leader, a sports organizer, and a cultural activist. His life represented the courage, creativity, and patriotism of the young generation of Bangladesh. I remember him today with deep love, pain, and pride. Ladies and gentlemen, for the last 2 years, I've watched my beloved Bangladesh suffer. Fear has entered homes, workplaces, and campuses. This is not the Bangladesh we built. This is not the Bangladesh for which 3 million people sacrificed their lives in 1971. Let me begin with the truth about July and August 2024. It was not a peaceful student movement. From the beginning, my government tried to resolve the issue peacefully through dialogue, legal process, and patience. But behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument.
In 2018, responding to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. False propaganda was spread in a planned way. Genuine students were emotionally manipulated, while organized groups used their movement as cover for violence and regime change. Muhammad Yunus himself said this was a meticulously designed movement led by a mastermind. His own words exposed the truth. It was not simply a spontaneous student protest. There was no visible or responsible leadership. Instructions were given invisibly. It was organized, directed, and used to create a path to power outside the ballot box. From July 15th, the character of the movement changed. Killings, arson, attacks, and looting began. State property was destroyed. Bangladesh television was attacked and set on fire. So was different buildings like Setu Bhavan, the Directorate General of Health Services, the EPI vaccination program building, Farmgate Metro Rail Station, flyover, Mohakali Elevator Expressway, science research facilities, the disaster management office, সেন্টারের ওপর সায়েন্স রিসার্চ ফ্যাসিলিটির ওপর হামলা করে আন্দোলনকারীরা। Special hospital, Bangladesh Medical University, residential hotel, বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ওপর আন্দোলনের নামে হামলা চালানো হয়। other district jails were attacked, vandalized. জেলে অ্যাটাক করে কারাগারগুলোতে হামলা করে সেখান থেকে কয়েদিদের ছাড়িয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের অফিস এবং কার্যালয়গুলি ভাঙচুর করা হয়। Homes of ministers and senior figures associated with my government were looted and burned. আমার মন্ত্রীদের এবং নেতাদের আওয়ামী লীগের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়। Private television stations and newspaper offices were attacked. নিউজ চ্যানেল আর খবরের কাগজের অফিসে হামলা চালানো হয়। সাংবাদিকদের হত্যা করা হয়। Enforcement agencies came under organized attack. সরকারি ভবনে আক্রমণ চলে। The other officers were killed and their bodies were hung. পুলিশ আধিকারিকদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয় ব্রিজের নিচে, ফ্লাইওভারের নিচে। On fire and in some personnel were trapped inside building and burnt alive. অনেককে পুলিশ স্টেশনের ভেতর, থানার ভেতর আটকে জ্বালিয়ে দেওয়া হয়। According to persecuted police members, at least 3,000 personnel were killed. 3000 পুলিশ আধিকারিককে খুন করা হয়। Subjected to serious violence. So, আন্দোলনের নামে এগুলো করা হয়। ask a simple question. আমি আজকে একটা সাধারণ প্রশ্ন করতে চাই। যদি What is the duty of law enforcement? এরকম একটি পরিস্থিতি হয় তাহলে আইনি ব্যবস্থার কি কাজ হওয়া উচিত, কি দায়িত্ব হওয়া উচিত? Infrastructure is destroyed. যখন সরকারি ভবনে আক্রমণ হয়, সরকারি আধিকারিকদের খুন করা হয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের হামলা করা হয়, তখন রাষ্ট্রের কি কর্তব্য? তাদের এই পরিস্থিতিকে আটকানোর কর্তব্য নয়? প্রত্যেকটি দেশে ল এনফোর্সমেন্ট তাদের বিশেষ অধিকার থাকে যাতে সরকারি ভবন এবং সরকারি প্রপার্টি সেগুলোকে রক্ষা করা যায়। That is the duty entrusted
entrusted to them by law. এইটা আইনিভাবে তাদের দায়িত্ব, পুলিশের দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা। At the same time, I wanted the truth to be known. আমি সত্যি কথাটা বিশ্বের কাছে জানাতে চাই, I formed a judicial inquiry এবং commission তাই জন্যই on 18 আমি একটি July 2024. এনকোয়ারি কমিশন গঠন করি, Purpose was clear. যেটার উদ্দেশ্য স্পষ্ট ছিল To be investigated. প্রত্যেকটি তথ্যকে খতিয়ে দেখতে হবে, প্রত্যেকটি হিংসার ঘটনাকে তদন্ত করে দেখতে হবে, আর প্রতিটি পরিবার যেন সত্যি কথাটা জানতে পারে। Families visited the injured. যারা আহত, যারা নিহত, তাদের বাড়িতে আমি নিজে যাই সেই সময়, আন্দোলনের সময়, Level of medical treatment. এবং তাদেরকে বিনামূল্যে On সবচেয়ে 1st August, I strengthened the inquiry into a 3-member commission so that the investigation would be credible and comprehensive. But after seizing power, the illegal interim government led by Mohammad Yunus stopped the investigation. They did not allow the truth to come out. They gave indemnity to those who involved in the killings. If they truly wanted justice, why did they stop the inquiry? If they had nothing to hide, why protect the killers? That one decision tells the truth. They did not want justice, they wanted power. They did not want investigation, they wanted the evidences buried. Their own words export the truth. An NCP leader said revolution would not have succeeded if police had not been killed and the metro rail had not been set on fire. A BNP leader in Sirazganj also said publicly that Enayatpur police station was burned and police were killed to make the revolution succeed. These statements show that the July-August movement was not merely a quota reform movement. It became a coordinated assault on constitutional order driven by বিরুদ্ধে আক্রমণ ছিল, instruction, organized violence, এবং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং হিংসা ছিল। did not end on 5th August. এবং ষড়যন্ত্র 5ই আগস্ট শেষ হয়ে যায়নি। 5ই আগস্টের পর campaign of political persecution. রাজনৈতিক বিরোধীদের খুন করা আরম্ভ হয়। On 16th July, with the murder of Shobuz Ali, a Dhaka college student and student league activist, স্টুডেন্ট লীগের, ছাত্র লীগের একজন সদস্যকে খুন করে এই প্রতিশোধ শুরু হয়। leaders and workers আওয়ামী লীগের নেতারা, কর্মীরা খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে গায়েব করে দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 10,000 have been killed or disappeared. 10,000-এরও বেশি খুন করে দেওয়া হয় বা গায়েব করে দেওয়া হয়। Last 2 years. 2 বছরে 3,500 cases have been filed. Namely, nearly 450,000 leaders. 50,000 নেতা কর্মীর বিরুদ্ধে আক্রমণ হয়, কিন্তু মাত্র 3,500টি কেস হয়। Others have been listed as unnamed accused. Against me, আমার বিরুদ্ধে 600 cases have been 600 মামলা করা হয়েছে। Women activists of Chhatrলীগ student organization. ছাত্রলীগের মহিলা কর্মীদের organization are facing abuse, humiliation. ছাত্রলীগের মহিলা কর্মীদের অত্যাচার করা হচ্ছে Many leaders এবং and workers have also হেফাজতে নিয়ে অত্যাচার করা হচ্ছে। amid documented accounts of torture, denial of medical treatment, deprivation of পুলিশের হেফাজতে নিয়ে অত্যাচার করা, তাদের চিকিৎসা না দেওয়া, খাবার না দেওয়া, এই সমস্ত কিছু করা হচ্ছে। The persecution is not limited to the Awami League members. শুধু আওয়ামী লীগের কর্মীদেরই অত্যাচার করা হচ্ছে না, The member of minority community, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় intellectuals, এবং তার সঙ্গে সঙ্গে সাংবাদিক, আইনজীবী, professionals,
বুদ্ধিজীবী, রিকশাওয়ালা, চাষি, সাধারণ মানুষ প্রত্যেককে আক্রমণ করা হচ্ছে অথবা তাদেরকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। যারাই মুক্তিযুদ্ধের পক্ষে তাদের বিরুদ্ধে অত্যাচার চলছে। যারা রাজনৈতিকভাবে যারা সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের রাজনৈতিকভাবে অত্যাচার করা হচ্ছে। শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা মাফিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা। বাংলাদেশে যেন একটি রিসেট বাটন টিপে দেওয়া হচ্ছে যাতে সমস্ত ইতিহাস মুছে যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায় এরা। বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখতে চায়। Convicted war criminals have been released. Militants and top terrorists have মুক্তিযুদ্ধের সময়ের অপরাধীরা এবং সন্ত্রাসবাদীদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। বিএনপি আসার পরেও পরিস্থিতি বদলায়নি। মানুষের মধ্যে ভয় কাজ করছে এবং মানুষকে সন্ত্রাসের মুখে পড়তে হচ্ছে। Now look at the condition of the country. দেশের পরিস্থিতি দেখুন। যা উন্নয়ন করা হয়েছিল সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মূল্য চোকাচ্ছেন। জিডিপি 2.2-তে পড়ে গিয়েছে, বা আওয়ামী লীগের সময় যা 6.5-এর বেশি ছিল। শিল্পর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। 54 years. The industrial sector has faced negative growth. Defaulted loan in the banking sector have reportedly risen from 13% to 47%. ব্যাংকিং সেক্টরে লোনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। 18.60% to 46.8%. মানুষ লোন শোধ করতে পারছেন না। Job creation has collapsed. নতুন চাকরি হচ্ছে না। 2 crore people have newly fallen into 2 কোটি মানুষ বেকার হয়ে গিয়েছেন নতুন করে। 500 industrial factories have 500টি শিল্প আর ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, কারখানা বন্ধ হয়ে গিয়েছে। Business owners are either in prison or forced into hiding. যারা ব্যবসা করতেন তারা লুকিয়ে আছেন। সরকার ধার করে চলছে। Project cost have been increased by 50% to 250%. At the same time, militancy is rising. বাংলাদেশে সন্ত্রাসবাদীদের সংখ্যা বাড়ছে। And ordinary people no longer feel secure in their সাধারণ মানুষ নিজেদের বাড়িতেও নিজেদের দেশেও সুরক্ষিত মনে করছেন না নিজেদের। প্রতিদিনের জীবন দুর্বিষহ হয়েছে। প্রত্যেকটি মানুষের পরিবার রয়েছে এবং তারা নিজেদের পরিবারের জন্য খাবার পর্যন্ত কিনতে পারছেন না। But let me also remind you what Bangladesh had achieved. বাংলাদেশ কি পেয়েছিল আমাদের সময় আমি একবার বলতে চাই। The purpose of my deep politics. My father of the nation, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, and I have carried the ideal with full commitment. তিনি সারা জীবন বাংলাদেশের জন্য দিয়েছেন এবং আমিও তার আদর্শে এগিয়ে চলেছিলাম। Sound financial management, disciplined implementation to place Bangladesh on a strong foundation. বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং একটি শক্তপোক্ত ভিত করাই লক্ষ্য ছিল। And
4 consecutive terms, we implemented major projects such as Padma Bridge, Metro Rail, পদ্মা ব্রিজ, মেট্রো রেল ছাড়াও আরো অনেক পরিকাঠামো তৈরি হয়। Tunnel, Bangabandhu satellite, we maintain GDP growth between 6.5% to 7.5%. 6.5 থেকে 7.5 জিডিপি গ্রোথ বাংলাদেশে আমরা এনেছিলাম। Building national capacity. Our social programs were not charity. They were investments in human dignity. আমরা মানুষের সম্মান বৃদ্ধির জন্য কাজ করছিলাম এবং বাংলাদেশকে একটি বাঘের সঙ্গে তুলনা করা হতো। বাংলাদেশের পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি গোটা এলাকায় বিপদ ডেকে নিয়ে আসছে। আমি গোটা পৃথিবীর মানুষকে এবং বাংলাদেশের বন্ধুদের এক হওয়ার আহ্বান জানাচ্ছি। আইনের শাসন, শান্তি বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, ন্যায় বিচার ফিরিয়ে আনতে হবে। যত দেশ গণতন্ত্রে বিশ্বাস করে সবাইকে এক হতে হবে। গণতন্ত্র ফিরিয়ে দিলেই বাংলাদেশ আবার আগের পথে ফিরতে পারবে। আমাদের দাবি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, মিথ্যে মামলাগুলো তুলে নিতে হবে, শান্তি ফিরিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করে যারা, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। এগুলো শুধু আমাদের একটি দলের দাবি নয়, এটা বাংলাদেশকে বাঁচানোর দাবি। আমার যখনই প্রয়োজন পড়বে আমি বাংলাদেশে ফিরব। আমি জানি আমি বাংলাদেশে ফিরলে আমাকে গ্রেফতার করা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ কষ্টে রয়েছেন, আমাকে ফিরতেই হবে। এটা আমার দায়িত্ব বাংলাদেশের মানুষের প্রতি। আমি নিজের সুরক্ষার কথা ভাবি না। আমি 1971 সালে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল 1971। 1975 আমার পরিবার হারাই, তারপর আমাকে নির্বাসিত হতে হয়। তা সত্ত্বেও আমি লড়াই চালিয়ে যাই। 19 বার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়। 21 August 2004 could not stop. 21 আগস্ট 2004-এও আমার উপর হত্যার চেষ্টা হয়, কিন্তু আমি থেমে যাইনি। আমি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই, আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি ফিরতে চাই কারণ মানুষকে বাঁচাতে হবে, মানুষকে উন্নয়ন দিতে হবে। তারা একটি এমন দেশ চায় যে যা তাদের সুরক্ষা দেবে এবং একটি গণতন্ত্র যা তাদের শান্তি দেবে, অধিকার দেবে। আমি ফিরব এবং আওয়ামী লীগও ফিরবে, এবং তা শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য নয়, তা বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। এটা বাংলাদেশকে উন্নয়নের পথে আনার জন্য। আমি বাংলাদেশে ফিরতে চাই যাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি আর তাদের জীবন উন্নত করতে পারি। বাংলাদেশের মানুষই আমার ক্ষমতার উৎস, আমি বিশ্বাস করি এতে। আমি ভালোবাসি তাদের, আমি ফিরবো তাদের কাছে। জয় বঙ্গবন্ধু। Thank you very much for listening me and giving me. শেখ হাসিনা এই মুহূর্তে বক্তব্য রাখলেন এবং তিনি বক্তব্য শেষ করলেন। তিনি বললেন তিনি খুব দ্রুত ফিরবেন। Direct a question to some other people. Venkat, please. I'll give. Just give me Venkat. Wait for the mic, and we'll give priority to our members. Then I'll give you. Just let me. Thank you.
it on? Can you hear me? Okay. Madam Sheikh Hasina, have you decided on the date on which you are going to go back to your country? Because the present regime says the moment you arrive in Dhaka, they're going to arrest you. What are your plans if they arrest you? Have you put together any team of lawyers to defend you in a court of law? What are your plans? Thank you. Thank you very much. Actually, I was not ready to take answer, but when you ask me, after going back, they may arrest me. I'm telling you one thing. 1981, when I returned home, that time also they tried to stop me. Dear Rahman was in power, but I went there. But 1983, I was arrested. And again in 1985, 1987, there are several times. Even 2007, that time also I was outside the country, but when I wanted to return home, they tried to stop me, but they could not. I returned home. So I know that they may put me in the jail or they may kill me, anything may happen, but still I have to go back. You are a friend of Bangladesh. You are here. I know you will support me. So the people's support, it is very important for me. Yes, I am with them. Thank you. Joy, Sajib will take the question, right? I hope Madam Hasina can answer this question. Sajib is a US citizen. The US ambassador to India has recently visited Bangladesh and expressed his confidence in Mr. Tariq Rahman's leadership. And Sajib is, of course, I'm aware that you have dual citizenship, Bangladesh as well as the US. But how do you view the US ambassador's remarks and his support also offering further deepening of trade relations with Bangladesh? And also, you said, Sajib, that Bangladesh runs the danger of becoming another Pakistan. But you are aware that one of the two countries, the country of domicile, the United States, under President Trump, has a particularly close relationship to Pakistan and is now building one with Bangladesh. So should Madam Hasina return, how do you intend to, where do you see the future of relations with the United States? Thank you. Thank you for your question. Look, the United States has its own goals. Yes, this is I'm a dual citizen. What Ambassador Gore's remarks, they are simply diplomatic remarks. Those are standard things any diplomat is going to say. The current U.S. administration, their focus is on trade. They are not focused on democracy, human rights, any of that. Their focus is to increase trade with the U.S. No matter what. So that is what the policy this administration is continuing. However, as you are very familiar, in the U.S., it is a very democratic country. The government changes, policies change completely, the U.S. has close relations with Pakistan now, but a few years ago they didn't. So this can all change very quickly. Yeah, hello, this is Shaumuntok from DW. So my question is that since you want to go back to Bangladesh, have you had any conversation with the current government at any capacity? অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্ব চলছে এবং বারবার করে সাংবাদিকরা যে প্রশ্ন করছেন তা হচ্ছে কবে দেশে ফিরবেন শেখ হাসিনা। তিনি বলছেন যে তিনি ফিরবেন, অবশ্যই ফিরবেন, খুব দ্রুত ফিরবেন, কিন্তু কবে ফিরবেন সেটা স্পষ্ট করে এখনই বলতে পারা যাচ্ছে না। প্রশ্ন করা হচ্ছে তার ছেলে সজীব জয়কেও,
কি উত্তর দিচ্ছেন তারা শুনবো আরেকবার। For 2 years, roughly. And how has her stay been? Has she been in touch with the government of India and its officials? And the fact that she's keen to go back, is this something the government of India is aware of? And how does the government feel? Because the Prime Minister of India in the past has said that Sheikh Hasina is my sister. Well, obviously, the fact that she wants to go back has made international headlines, so I'm sure there isn't anyone in India who is not aware. With regards to how they're treating her, they are treating her like a head of state. They are treating her very well. She's staying as with the full services and security of a head of state. They have shown her, Prime Minister Modi's government has shown her the utmost respect, and for that I am eternally grateful. This is Vasini Heather from The Hindu. I wanted to ask former Prime Minister Sheikh Hasina did really detail what happened in those 2 months. However, there has been one demand that we've heard from the protesters, from the students in Dhaka quite often. Did she regret the violence? Does she regret killings of protesters there? Does she feel sorry about what happened eventually and the events that led up to her coming to India at that time? Look, this question of regret and apologies has been raised, but you see, the Yunus regime and the BNP regime has continued what I mentioned in my speech, immunity, indemnity. So they have indemnified killings. They have legalized killings. The killings of police officers, the killings of civilians, the killings of Awami League members. So in this situation, and you have heard my mother express that this was a violent situation. So if one set of killings is legal, then how does the question of apology arise? Why does it arise? You can't have both. You can't have one set of killings being legal and another set someone has to apologize for. So the day the indemnity is lifted, the day the protesters who killed police officers and civilians and Awami League members are arrested, then the Awami League will apologize, will express regret. But until that day, there is nothing the Awami League to apologize for, because currently all killings in Bangladesh are legal. My name is Sultana Rahman. I'm from Bangla News Network. Honorable former Prime Minister, apnake salam. Maybe I'm the only journalist from Bangladesh here. I'm really excited and emotional too. It's a great opportunity to ask you a question. That is, you know, the basic foundation of Bangladesh is under threat. That is our liberation war. Many people, hundreds of thousands of people, they are concerned, they are dying, but still they are sad. They are upset about the history, what is happening on our history in 1971. And my question is to you. I talk all walks of life. They ask me when she's coming. You told that you are coming in December. What is your actual plan? Thank you so much. Unfortunately, my mother is the only one that can answer that. And I think she has left, she's not. No, I'm here. I can answer, no problem. Well, you see, I just declared that I'm coming. I'm going to Bangladesh, okay? Now, the date and everything, of course, when time will come, I will tell you. I told everybody. I hope that the people, actually, I received response from all the people. So, I believe that Bangladesh
people suffered a lot, but I cannot take it. And that's why I decided to go back. The time, December month is our victory month. So I want to go back in the month of December. I know I may face anything, but what happened? Bangladesh needs reconciliation. Bangladesh needs constitutional development and constitutional position. Bangladesh people should have their constitutional right, justice. Now they have nothing. Economically, everything ruined. Politically, there is no such politics. No one can talk. No one can speak. Yes, there was the election. Everyone said, yes, this is a good election. Okay, fine. Then why the persecution is going on? Still they are arresting our people, torturing them, killing them. Why? So I believe in democracy. I believe in secular democratic system. So that's why I want to go back, and the time and everything will go. And the history. Now, already they destroyed all our, symbols of our victory. The liberation war, our victory. But everything has been destroyed. So we have to bring it back. Because this country we liberated, it is our pride. So I want to bring back that pride for our people, and so they can stand by themselves and proudly they can say that we liberated the country, so our history should prevail. That's all. And thank you very much. You speak always in favor of our liberation victory. But at this moment, you know what is happening. Those who lost the war, now they are praising them. They are, okay, I don't want to make much comment. Thank you. TV, you had given us an interview where you first revealed that you will be going back to your homeland in December this year. But I also want to communicate. Your son just said that there's no communication happening with the government. But would you want some kind of a back channel with the government before you revisit and return to your homeland, or would you want some kind of a mediation to happen from any neutral party or any neutral country? I ask this especially because today and yesterday, the Bangladesh government has put a blanket ban on your speeches and statements. So how would you intend to now communicate with your own people back in Bangladesh? Thank you very much. India is our friendly country. Anytime Bangladesh is in a disastrous position, India always stand behind them. And they give shelter every time. 1971, then 75, and still. Now, government to government relationship, that is different. But India always has been a great friend, and I know they will remain that. Now, about us, yes. শেখ হাসিনা তিনি সরাসরি অডিও বার্তা দিলেন এবং প্রেস কনফারেন্স ভারতের রাজধানী দিল্লি থেকে আজকে সাংবাদিক বৈঠক করলো আওয়ামী লীগ এবং সেখান থেকে একটাই বার্তা তাদের যে বিগত সময় অন্তত 5ই আগস্টের পর থেকে এতগুলো সময় এতগুলো দিন কেটে গেছে, যে অভিজ্ঞতা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ চলছে, যে পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে এবং শেখ হাসিনার সরকারকে জোর জবরদস্তি তার পতন ঘটানোর পরে যে অব্যবস্থা নৈরাজ্য চলছে এবং বাংলাদেশের জন্য যা যা কিছু করা হয়েছে আওয়ামী লীগের আমলে, সেগুলো তুলে ধরলেন শেখ হাসিনা। কিন্তু যদি স্পেসিফিক উত্তর চাওয়া হয় যে আপনি কবে ফিরছেন, সেক্ষেত্রে শেখ হাসিনা কোনো দিন বা তারিখ বলতে পারেননি। তিনি আশাবাদী, তিনি এই প্রথমবার অন্তত এই দেশ থেকে নির্বাসিত হয়ে দেশ থেকে বেরিয়ে তিনি প্রথমবার তিনি বললেন যে আমি ফিরবই, এবং শুধু আমি ফিরবো না, আমি পুরনো বাংলাদেশকেও ফেরাবো।
অজস্র কমেন্ট এই মুহূর্তে আমাদের ইউটিউব স্ট্রিমিংয়ে আসছে, অধিকাংশ মানুষজনই বাংলাদেশ থেকে দেখছেন এবং লক্ষণীয় বিষয় প্রচুর মানুষ যারা ফেসবুকে লাইভ স্ট্রিমিং দেখছিলেন, সোশ্যাল মিডিয়া লাইভ দেখছিলেন, যারা বাংলাদেশ থেকে বিভিন্ন মানে তাদের নেটওয়ার্কের মাধ্যমে আমাদের টিভির টেলিকাস্ট ব্রডকাস্টও দেখছিলেন, কারণ বাংলাদেশে এই মুহূর্তে পুরোপুরি ব্ল্যাকআউট করা হয়েছে। শেখ হাসিনার কোনো বার্তা সেখানে শোনানো হচ্ছে না। অতএব যারা রিপাবলিকের মাধ্যমে, কারণ রিপাবলিক একমাত্র চ্যানেল, ভারতীয় চ্যানেল, যারা শুরু থেকে শেষ অবধি প্রেস কনফারেন্সটা লাইভ দেখিয়েছে, তো সেখানে যারা এসছেন তারা পরপর লিখছেন যে তারা আশাবাদী যে শেখ হাসিনা ফিরবেই, মুজিব কন্যা ফিরবেনই। কিন্তু কি পরিস্থিতি, আদৌ কি ফেরার মতো পরিস্থিতি রয়েছে সেখানে? এখনো পর্যন্ত যে সরকার বর্তমানে চলছে, নির্বাচিত হয়ে যে সরকার চলছে, সেই সরকারকে শেখ হাসিনাকে ফেরাতে আদেও সেরকম কোনো পরিস্থিতি তৈরি করে রেখেছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি যোগাযোগ করার চেষ্টা করবো, অনলাইনে আমার সঙ্গে জয়েন করার কথা আওয়ামী লীগের নেত্রী রোকেয়া প্রাচী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইদা আশিফা আশরাফি পাপিয়া। দুজনকে স্বাগত রিপাবলিক বাংলায়, ভারতের এবং রিপাবলিক বাংলার এই চ্যানেলে। আমি দুজনের কাছেই আসছি। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র। আমি প্রাচীর কাছে আসি আগে। যে বার্তা পেলেন, কি মনে হচ্ছে? উদ্বুদ্ধ আপনারা উজ্জীবিত, আপনারা আশাবাদী? কি মনে হচ্ছে কত দ্রুত নিজের দেশে ফিরতে পারবেন, আবারও প্রত্যাবর্তন হবে আপনাদের? জি, অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই আশাবাদী, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটি বলেছেন, তিনি জীবনের ঝুঁকি নিয়ে মামলা হামলাকে উপেক্ষা করে তিনি বাংলাদেশে জনগণের প্রয়োজনে, বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশকে রক্ষা করবার জন্য তিনি ফিরবেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে বাস্তবতা, সেটি অত্যন্ত ভয়ঙ্কর, রক্তাক্ত এক বাংলাদেশ, জঙ্গিবাদ, সন্ত্রাসীর বাংলাদেশ। কাজে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এসে যায়, সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যার শতভাগ নিশ্চিত নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা আছে সেটিকেও তুলতে হবে। কারণ আপনারা নিশ্চয়ই সকলে জানেন, 5ই আগস্ট 2024 বঙ্গবন্ধু কন্যাকে তারা নির্মমভাবে হত্যা করার পরিকল্পনা নিয়েই গণভবনে ঢুকেছিল। কাজেই সেই সময় যেটি তারা পারেনি, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, তাদের যে আচরণ, তাদের যা ঘটে যাচ্ছে, তাতে আমরা এই বিষয়টা নিয়ে শঙ্কিত। কাজে আমাদের কাছে, আমরা জানি বঙ্গবন্ধু কন্যা যা বলেন সেটি তিনি করেন এবং তার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আপামর জনসাধারণ প্রস্তুত। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনার নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ তাদের পক্ষে যে কোনো ভয়ঙ্কর কিছু করা সম্ভব। এই জায়গা থেকে আমাদের প্রশ্ন, এই প্রেস কনফারেন্স শুনতে শুনতে আপনারা বারবার করে বলছেন যে নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, কিন্তু নিরাপত্তাকে নিশ্চিত করবে কে? নাকি এক্ষেত্রে আপনারা ভাবছেন যে ভারত এক্ষেত্রে সাহায্য করবে? কারণ আপনাদের ফিরে যেতে হবে, সেক্ষেত্রে আপনাদের নিরাপত্তা বা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরই। আপনারা কেন এখনো পর্যন্ত সেই নিশ্চয়তা ছিনিয়ে নিতে পারছেন না? এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, যে অভিযোগগুলো সে সময় মূলত ছিল যে দুর্নীতির অভিযোগ, যে অভিযোগে সাধারণ মানুষ ক্ষিপ্ত বলে সেই সময়তে সামনে যা এসেছিল, সেই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কেন আপনারা কোনো শ্বেতপত্র বা কোনো হলফনামা বা আপনাদের তরফ থেকে কোনো বার্তা আপনারা দিচ্ছেন না? শুধুমাত্র সেক্ষেত্রে ফিরে যাওয়াটা কি মুখ্য, নাকি যে বদনাম বা যে কলঙ্ক রয়েছে সেটাকেও খণ্ডন করাটা জরুরি? কোনটা? ধন্যবাদ। আপনার দুটো প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি। একটি হচ্ছে যে আপনি বলেছেন যে নিরাপত্তাটা কারা নিশ্চিত করবে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করবার মতো পরিবেশই নিয়ে, যেখানে সন্ত্রাসী জঙ্গিবাদরা পুরো বাংলাদেশকে তাদের অভয়ারণ্য তৈরি করেছে। কাজে এই নিরাপত্তা নিশ্চিত করবার ক্ষেত্রে আমরা ভারত শুধু নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলের কাছেও আমাদের আবেদন থাকবে যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে সে বিষয়ে আমাদের সকলকে কিন্তু ভাবতে হবে। কারণ শুধু বাংলাদেশের জঙ্গিবাদ শুধু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যে ভয়ানক একটি অশনি সংকেত তা নয়, এটি এই দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়ান যে রিজিয়ন সেটি সহ সারা পৃথিবীর জন্যই আমি মনে করি হুমকি স্বরূপ। সেটি একটি। আরেকটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রস্তুতি গ্রহণ করছে। আর দ্বিতীয়ত যে দুর্নীতির কথা আপনি বললেন, সেই দুর্নীতির প্রসঙ্গে আমরা বলছি, বিগত 5ই আগস্ট 2024 থেকে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস থেকে শুরু করে তারেক রহমানের সরকারও এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা কোনো চুক্তি, যে সকল বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছিল,
প্রোপাগান্ডা করেছিল ভারত বিদ্বেষ থেকে শুরু করে ভারতের সাথে চুক্তি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে, তারা এখন পর্যন্ত একটি বিষয় প্রমাণ করতে পারেনি। এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ যদি তারা সেই প্রমাণগুলো দেখাতে পারত, সেটি খণ্ডন করবার জন্য সেই প্রস্তুতি বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে। কারণ আমরা মনে করি যে এখন পর্যন্ত তারা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মিথ্যা জুলাই স্ক্যাম, হত্যার সংখ্যা নিয়ে, হত্যার ঘটনা নিয়ে যে প্রোপাগান্ডাগুলো তারা করেছে, সেটি এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি, দুর্নীতি নিয়ে প্রমাণ করতে পারেনি। এবং যে মামলাগুলো দেওয়া হয়েছে, অসংখ্য লক্ষ লক্ষ মামলা, সেটিও কিন্তু সবই মিথ্যাচার, মিথ্যা মামলা, সেটিও তারা প্রমাণ করতে পারেনি। কাজেই এই নিষ্পত্তি আসেনি, এটা ঠিক কথা, এটা ঠিক কথা। প্রাচী আমাদের সঙ্গে একটু থাকুন, আমাদের সঙ্গে আশরাফি পাপিয়া রয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী, তার কাছে আমি একটা রিয়াকশনই নেব। পাপিয়া, আপনি কি মনে করছেন এই মুহূর্তে জাস্ট মামলা নিয়ে শেষ করলেন রোকেয়া প্রাচী, তিনি বললেন যে এত এত মামলা করা হয়েছিল, একটাও তো নিষ্পত্তি হয়নি, একটাও তো কোনো প্রমাণ কিছু করা গেল না, কোনো সমাধান কিছু বেরোলো না, কিছু প্রমাণিত হলো না। সেই জায়গা থেকে বাংলাদেশে শেখ হাসিনার ফেরত যাওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? আওয়ামী লীগের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? শেখ হাসিনার বাংলাদেশে আসার কিংবা ভারত থেকে ফেরত আসা নিয়ে কোনো বাধার কিছু নাই। উনি বাংলাদেশে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো অবস্থায় উনি চলে আসতে পারেন। ওনার মামলার ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধে যে হত্যা মামলার উনি দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি, এসে উনি আদালতে সারেন্ডার করবেন এবং উনি জেলখানায় যাবেন, যে তারপরে ওনার সেকশন 21 যেটা আছে, সেকশন 21-এর যে বিধান যে 30 দিনের ভিতরে আপিল করতে হবে, সেই মেয়াদ অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে। অতএব সেকশন 31-এ উনি আপিল করতে পারছেন না, তাহলে ওনাকে কাস্টডিতে যেতে হবে। কাস্টডিতে যাওয়ার পর উনি 401 CRPC ক্রিমিনাল কোড মাফিক উনি ওনার সাজা স্থগিত করার জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করতে পারেন প্রথমত। আর দ্বিতীয়ত, উনি সুপ্রিম কোর্টে আপিল করার মেয়াদ যেহেতু পার হয়ে গেছে, আইনগতভাবে উনি সেইখানে আর একটা দরখাস্ত দিয়ে, অ্যাপ্লিকেশন দিয়ে উনি কন্ডেনেশন অফ ডিলে, মানে তার 30 দিনের ভিতর যে আপিল করতে হবে, সেই আপিলের মেয়াদটা যেহেতু উত্তীর্ণ হয়ে গেল, সেই মাফিক সেই ডিলেটাকে কন্ডন করে রেগুলার আপিল করার সুযোগ পাওয়া যায় কিনা, এই মর্মে উনি সুপ্রিম কোর্টের উনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হচ্ছে ওনার আইনগত প্রক্রিয়া। তো শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সরকার ওনার আসার ক্ষেত্রে কোনো বাধা প্রদানও করেননি, এবং উনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় উনি বাংলাদেশে আসতে পারেন, এবং তার বিরুদ্ধে প্রচলিত যে মামলাগুলো সাজা হয়েছে সেগুলোকে ওনাকে ফেস করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, করাপশনের মামলা নিয়ে রোকেয়া প্রাচী যে কথাটা বললেন, করাপশনের মামলা তো আর একদিনে 5 মাসে তো আর হচ্ছে সাক্ষ্য প্রমাণ দিয়ে তৈরি হয়ে যায় না। যে কোনো জিনিস ওই আওয়ামী লীগ ঠিক যেভাবে বিচার ব্যবস্থা করে কাঙ্গারু কোর্টে বিরোধী দলকে দমন করার হাতিয়ার হিসেবে জেল জুলুম জরিমানা করেছে, বর্তমান সরকার ওই রকম কোন প্রক্রিয়ার সাথে, বিচার ব্যবস্থার সাথে জড়িত হতে রাজি না। আমি আপনার অনুমতি চেয়ে একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আমি তো ভারতের সাংবাদিক, এই জায়গা থেকে আমাদের দেশ থেকে একটাই প্রশ্ন করছি, আমি জানি না আপনার দেশের আইন ব্যবস্থা কিভাবে চলে, কিন্তু আপনি বলছেন দুর্নীতির ক্ষেত্রে রাতারাতি এত দ্রুত তো কোনো রকম আমরা প্রমাণ করতে পারি না, এত দ্রুত তো কোনো সমাধান সূত্র বেরোয় না, আমরা তো কোনো না, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে আপনারা কিছু প্রমাণ করতে গেলে, সাক্ষ্য প্রমাণ জোটানোর ক্ষেত্রে আপনারা এতটা সময় লাগছে, অথচ দেশের একজন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে আপনারা এক বিন্দু সময় নষ্ট করলেন না, সেক্ষেত্রে আপনারা সমস্ত প্রমাণ রাতারাতি জুটিয়ে নিলেন, এবং আপনি বলছেন যে ওনাকে গিয়ে সারেন্ডার করতে হবে। নিরাপত্তা দায়িত্ব কি বর্তমান সরকার নেবে? উনি যদি সারেন্ডার করেন, বছরের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যে 5 জুলাই আগস্টের অভ্যুত্থানের ভিতরে যে হত্যাকাণ্ডগুলো করেছে, সেই কতগুলো বিচার ব্যবস্থা, বিচার 1.5 বছরের ভিতরে কিছু কিছু কয়েকটা খুব সীমিত আকারে চলমান প্রক্রিয়ায় ম্যাক্সিমামই 2-1টা সাজা হয়েছে। আর আপনার হচ্ছে এইটা হচ্ছে এই কোর্টটা করেই গেছিলেন শেখ হাসিনা, নিজেই করে গেছিলেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ, জামাত ইসলাম এবং বিএনপির বিচার করার জন্য, যুদ্ধের অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধের। এটা ওনারই তৈরি করা জিনিস, ওনার তৈরি করা জিনিসে জাস্ট এখন ওনার বিচারটা 1.5 বছরে 1টা কি 2টো মামলার ওনার সাজা হয়েছে সম্ভবত, সবই কিন্তু চলমান, প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে প্যানেল কোড দিয়ে দুর্নীতি দমনের বিচার হবে, আর এখানে হচ্ছে আপনার স্পেশাল আইন দিয়ে। তো দুর্নীতি স্পেশাল আইন ওনারই রেখে যাওয়া এবং করে যাওয়া, এটা আমি বারবার আপনাকে বলছি। আর প্যানেল কোডের সেইটা হচ্ছে একটা তার নিজস্ব গতি এবং ধারাবাহিকতা আছে। প্যানেল কোডের সেই দণ্ডবিধিগুলো নিজস্ব ধারা এবং গতি প্রকৃতির মাধ্যমে চলবে। এগুলো
এগুলো কোনো টাইম যে একবারে 30 দিনের ভিতরে আপনার বিচার কার্য সমাপ্ত করতে হবে এবং বিচার কার্য সমাপ্ত হয়ে গেলে সেটা আপনার দেশে বিচার ব্যবস্থা, কিন্তু এখান থেকে শুনে একটা খটকা লাগলো। আমি যদিও সময় একদম শেষ, তাই আমি দুজনকে ধন্যবাদ জানাতে চাই। প্রাচীন, এইটা শেখ হাসিনা ওয়াজেদের ট্রাইব্যুনাল করা, এবং এই ট্রাইব্যুনালে উনি অনেককে ফাঁসি দিয়েছেন। এই ট্রাইব্যুনালটা করছে কারা? ব্যাক করেন, ওনার হাতে গড়া ট্রাইব্যুনালের সম্মুখীন ওনাকে হতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। ত্রুটি থাকতে ওনার আছে, উনি করে গেছেন এই ট্রাইব্যুনাল। আপনাদের এই অ্যাগ্রেশন বলছে যে যেভাবে আপনারা কথা বলছেন, আপনাদের অ্যাগ্রেশন বলছে নিরাপত্তার বিষয়টাকে আপনারা এখনো পর্যন্ত সুনিশ্চিত করতে পারবেন না। যদি এখনই ট্রাইব্যুনালের উপর ভরসা রাখেন এবং তার মৃত্যুদণ্ডে আপনারা সেখানেই আটকে থাকেন, তাহলে তার নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করবেন কি করে? সরকারের প্রোটোকল এবং সরকারের যে পরিমাণ প্রিজনারকে নিরাপত্তা দেওয়ার বিধান আছে, আচ্ছা, প্রিজনারদের নিরাপত্তা দেওয়ার বিধান আছে এবং উনি বেশ সময় একদম শেষ হয়ে গেছে। একটা রিঅ্যাকশন, হ্যাঁ রোকেয়া প্রাচীর, একটা রিঅ্যাকশন নেব। আমি ছোট্ট একটি রিঅ্যাকশনই দিতে চাই, সেটি হচ্ছে বর্তমানে যিনি আছেন তারেক রহমান সরকার, তারা এক দফা কে দিয়েছে এটা নিয়ে আজকে তারা প্রোগ্রামে মারামারি করছে। যাদের মাইন্ডসেট হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যাকে তারা একটি 11 কোটের মামলায় তারা অন্যায়ভাবে রায় দিয়েছে, সেটাকে তারা গ্রহণ করে কথা বলছে। অর্থাৎ এই মাইন্ডসেটে আমরা কি করে আশা করব যে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে একদম শেষ। রোকেয়া প্রাচী, অনেক ধন্যবাদ। সাইদা আসিফা আশরাফি পাপি, আপনাকে অনেক ধন্যবাদ। একজন বাংলাদেশে বর্তমান এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আইনজীবী আর অন্যজন আওয়ামী লীগ নেত্রী। কিন্তু একটা বিষয় স্পষ্ট, আমি খুব সংক্ষেপে, যেহেতু সময় শেষ, আমরা অনেকটা সময় প্রেস কনফারেন্স শুনিয়েছি, অঙ্কনের রিয়াকশন একটা নেব এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজা গোপাল ধর চক্রবর্তী, তারও রিয়াকশন নেব। আমি রাজাদার একটা ছোট্ট রিয়াকশন নিই। রাজাদা, কি মনে হচ্ছে এই মুহূর্তে দুতরফের বক্তব্য শুনে শেখ হাসিনা তিনি কোথাও তিনি প্রত্যয়ে তার দৃঢ় বিশ্বাস তিনি ফিরতে পারবেন, কিন্তু ফিরতে পারার মতো অবস্থা কি আদৌ রয়েছে, নাকি এখানেও কোথাও ভারত সরকারের সাহায্য চাইছেন শেখ হাসিনা, বা তার ফিরে যাওয়ার জন্য নিরাপত্তার বন্দোবস্ত করে দেওয়ার একটা অস্ফুট আবেদন রয়েছে কোথাও? কি মনে হচ্ছে আপনার? না দেখুন, খুব স্পষ্ট ব্যাপারটা হচ্ছে যে মিটিংটা আয়োজিত হয়েছে, সেটা মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে চাঙ্গা করা। তার যে ভক্তরা আছে দেশের মধ্যে বা অধিকাংশ দেশের বাইরে এই মুহূর্তে আছে, চাঙ্গা করাই লক্ষ্য। উনি একবার ঘোষণা করেছিলেন ডিসেম্বরে ফিরবেন, আজকের কিন্তু সে ব্যাপারে একেবারেই কিন্তু ঠিক মতন জানালেন না কি করবেন। অর্থাৎ উনি যদি ফেরেন, নিঃসন্দেহে যেটা বিএনপি যে ধরনের ভারতের কাছে বলেছে এক্সট্রাডিশন করে দেওয়া, এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সিদ্ধান্ত ইউনূসরা নিয়েছে একই সিদ্ধান্ত তারেক রহমান নেবেন। কেননা সত্যি কথা বলতে কি, যে বিরোধীদের কে রাখতে চায়, শেখ হাসিনা ফিরে আসলে কিছুদিন পরে যে তিনি যে তারেকের বিএনপি একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠবেন, সেটা বিএনপি জানে। এই জায়গায় দাঁড়িয়ে আমার উনি যে দেশে ফিরলেই ওই ক্রিমিনাল ট্রাইব্যুনালের রায় দেখিয়ে ওনাকে জেলে পড়া হবে এবং হয়তো ফাঁসিও দেওয়া হবে, সেখান থেকে খুব একটা রেহাই নেই। যে প্রধান রাষ্ট্রপতি ছিল তিনি তো পদত্যাগ করে গেছেন, কে ওনাকে রেহাই দেবে? উনি এটা বোঝেন, তার ফলে উনি আর দেশে বোধহয় ফিরবেন না। কিন্তু মানুষকে বলছেন তোমরা হও, দুই সময় পাল্টায়। বিএনপির মধ্যে যদি কন্ট্রাডিকশনে বিএনপি নিজেই ডুবে যায়, তাহলে হয়তো ফিরতে পারে, তার আগে নয়। হ্যাঁ, একদম, খুব স্পষ্ট। অনেক ধন্যবাদ রাজাদা। আমি একদম শেষ বক্তা অঙ্কনের কাছে আসছি। অঙ্কন, আপনাদের সরকার শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, আশ্রয় দিয়েছে, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনাকে এমনকি প্রেস কনফারেন্স করার সুযোগও করে দিচ্ছে। তিনি অডিও বার্তা দিতে পারলেন, আমি অঙ্কনকে রাখতে বলবো স্ক্রিনে, তিনি অডিও বার্তা দিতে পারলেন সরাসরি তার দেশের উদ্দেশ্যে, গোটা বিশ্বের উদ্দেশ্যে, আমরা সেটা শুনলামও। কিন্তু বক্তব্য হচ্ছে যে আদৌ মানে এর পরবর্তীতে ভারত সরকারের আর কি ভূমিকা, ভারত সরকারের মানে সরকার কি ভাবছে, শাসক দল কি ভাবছে এই মুহূর্তে? দেখুন, ভারত রাষ্ট্র হিসেবে সর্বদা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের সময় আমরা পাশে ছিলাম বাংলাদেশের, এবং এখনও আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অভ্যুত্থান, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড হয়, সেই কর্মকাণ্ডের বলি পড়তে হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের। যে কোনো রাজনৈতিক আপনি অভিঘাত দেখুন না কেন, এই যে গত 2 বছর আগে যে ঘটনা ঘটেছিল, তার সবচেয়ে বড়
আক্রমণের শিকার কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হতে হয়েছিল এবং আজকে পর্যন্ত এখনো চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো কিন্তু জেলের মধ্যে রয়েছেন। এখনো হাজারে হাজারে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু তারা নিরপরাধ হয়েও তাদেরকে কেবলমাত্র আওয়ামী লীগের সমর্থক হিসেবে দাগিয়ে দিয়ে তাদেরকে জেলের মধ্যে জেলের ভাত খাওয়ানো হচ্ছে। এবং দুর্ভাগ্যের বিষয় কি যে বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি যে এক অদ্ভুত জঙ্গিবাদের উত্থান ঘটেছে যা সরাসরি ভারত বিদ্বেষী, যা সরাসরি ভারত বিরোধী। এবং বর্তমান সরকারের কাছে আমরা বারংবার করে বর্তমান বাংলাদেশ সরকারের কাছে বারংবার করে আমরা এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি যে ভারত বিরোধী যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে সেই জঙ্গিবাদের উত্থানে কিন্তু শুধুমাত্র ভারতকে জ্বালানোর যে চেষ্টা বা অপচেষ্টা রয়েছে তাতে ভারত আক্রান্ত হবে না, গোটা ভারতীয় উপমহাদেশ জ্বলবে। এবং জঙ্গিবাদের শিকার কিন্তু আজকে কেবলমাত্র কোনো আওয়ামী লীগের সমর্থকরা নয়, আপনি দেখতে পাচ্ছেন জামাতের মধ্যে দ্বন্দ্ব লেগেছে এবং যারা মুক্তমনা রয়েছে তারাও আক্রান্ত হচ্ছে, মানবাধিকার বাজেয়াপ্ত হচ্ছে। সর্বোপরি আমাদের একটাই বক্তব্য, শাসক দল হিসেবে বা এক দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাইব বাংলাদেশে সুস্থ একটা গণতন্ত্র ফিরে আসুক এবং যদি শেখ হাসিনা সেখানে যেতে চায় ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বাদবাকি যে সমস্ত আন্তর্জাতিক সংগঠন আছে তারাও পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ অঙ্কন, আপাতত এখানেই শেষ করছি। একটা ছোট্ট বিরতি নেব। আজকে নিঃসন্দেহে নজর রইল শেখ হাসিনার বার্তার দিকে, কিন্তু এর পরবর্তীকালে বাংলাদেশের কি ইম্প্যাক্ট হয় সেই আপডেট আমরা তুলে ধরবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। কলেজ লাইফ শেষ, শুরু হোক জীবনের মিশন। রায়ো মার্টিনের বই থেকে নাও চাকরির প্রিপারেশন, জিকে, জিআই, ম্যাথস ও ইংলিশ ক্র্যাকার। রায়ো মার্টিন, দ্য আল্টিমেট ক্যারিয়ার মেকার। Co-presenting by Captain TMT, বাড়ির আসল শক্তি। Co-powered by Rayo Martin. Luxury Living, emerging leader in luxury furniture segment. বিবেকানন্দ হসপিটাল, জানে জীবনের মূল্য। অজন্তা শুজ, 70 years of legacy in craftsmanship. কদম কদম বঢ়ায় যা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সৈনিক 710, আসলি ওয়াটারপ্রুফ প্লাই। টিএমটি কি করে সেটা জানেন, এদিকে টিএমটি যা খুশি হলেই চলবে। ভাই, ডিলার বাবুর কথায় দম তো আছে। দাদা, তার থেকেও বেশি দম আছে এতে। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600 দিয়ে। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো? পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি, কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না, শুধু নামেই চতুর। এই বিবেকানন্দ হসপিটাল, NABH accredited most trusted multi-speciality hospital. আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। 0 ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। এই পিলার কখনো ভাঙবে না, রুমটা স্টিল টিএমটি দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার, একদম সলিড। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ, MDH চানা মশলা। আসল মশলা, yes yes, MDH।
NEBH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652 বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। कुछ हट के सोच, कुछ दिल की सोच, थोड़ा रंग जमा। अजंता फिट एंड स्टाइल, कदम कदम बढ़ाए जा। এইখানেই রাত্রিবেলা বসে মালেঙ্গা সহ তার বন্ধুরা এই জায়গাটায় বসে মদ্যপান করছিল। মালেঙ্গার মতন বাইরে থেকে আসা প্রসেনজিৎ ঘোষ বলে একটি ছেলে সেই গুলিটা চালিয়েছে বলেই পুলিশের সূত্রে এমনটাই খবর উঠে এসেছে। আমি দেখলাম এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে, কি বলে আমি শুনলাম যে গুলি ফুলি চলেছে, গুলি লেগেছে একজনের। আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং আমরা নজর রাখছি। বিদেশ যাত্রা মামলায় হাইকোর্টে ধাক্কা, ভাইপোর বিদেশ যাত্রায় অনুমতি পেল না অভিষেক, অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। সময় আরেকটা বিরতির, ফিরে আসছি। আমি ঐতিহ্য পাছাল, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন Co-presenting by Captain TMT, বাড়ির আসল শক্তি। Co-powered by Rayo Martin. Luxury Living, emerging leader in luxury furniture segment. বিবেকানন্দ হসপিটাল, জানে জীবনের মূল্য। Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. কদম কদম बढ़ाए जा। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সৈনিক 710, असली ওয়াটারপ্রুফ প্লাই। টিএমটি কি করে সেটা জানেন, এদিকে টিএমটি যা খুশি হলেই চলবে। ভাই, ডিলার বাবুর কথায় দম তো আছে। দাদা, তার থেকেও বেশি দাম আছে এতে। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600 দিয়ে। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। জিরো ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি। বিবেকানন্দ হসপিটাল, NABH accredited most trusted multi-speciality hospital. আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। নির্মল তার, সুরক্ষার সমাধান। NEBH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652 বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না। আয়না ডিশওয়াশ, ঝকঝকে চকচকে। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই। বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ, MDH চানা মশলা। আসল মশলা yes yes, MDH। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। तो खुल के कर ले स्टाइल, होठों पे स्वैगर स्माइल। लेट्स शेक अप अपनी फीट और बन जा सुपर हिट। ये हैप्पी डांस स्टाइल। এখন এই পর্যন্তের পর দেখুন জব চায় বাংলা আজ কিশোরের সঙ্গে। নমস্কার। আমি ঋতব্রত নাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন।
Co-presenting by Captain TMT, বাড়ির আসল শক্তি। Co-powered by Rayo Martin. Luxury Living, emerging leader in luxury furniture segment. বিবেকানন্দ হসপিটাল, জানে জীবনের মূল্য। Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. কদম কদম বঢ়ায় যা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সৈনিক 710, আসলি ওয়াটারপ্রুফ প্লাই। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। 0 ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো? পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি, কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না শুধু নামেই চতুর। এই না, ওই একটা লোহাই তো, সিমেন্ট মজবুত হওয়া উচিত, সেটা তো আমি নিয়ে নিয়েছি। ক্যাপ্টেন বাবা, টিএমটি দিয়ে কি হয়? বাবু, টিএমটি বাড়িকে শক্তিশালী করে। টিএমটি কি করে সেটা জানি, এদিকে টিএমটি যা খুশি হলেই চল। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600, আর মজবুতির সাথে জং থেকে সুরক্ষিত রাখতে ক্যাপ্টেন রাজগার। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। বিবেকানন্দ হসপিটাল, NABH accredited most trusted multi-speciality hospital. আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল। ভাতের সঠিক চাল। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। ऑक्टोरोमा मैनुअल वाइंडिंग, 4 लोगों के पास है। कुछ इससे भी अनोखा। कमला पसंद, सिर्फ एक अनोखा स्वाद। कमला पसंद पान मसाला। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই। বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। NABH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। तो खुल के कर स्टाइल, होठों पे स्वैगर स्माइल, लेट्स शेक अप अपनी फीट और बन जा सुपर हिट, ये हैप्पी डांस स्टाइल। अजंता फिट एंड स्टाइल, कदम कदम बढ़ाए जा। তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। তসলিমার পাসপোর্ট নবীকরণ করছে না বাংলাদেশ। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরব তসলিমা। বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট নবীকরণ করছে না, সুইডিশ পাসপোর্টের জন্য ভিসা দিচ্ছে না। আমি বাংলাদেশ ফিরতে চাই, তারা যদি এগুলো না দেয় তাহলে ভারতে থেকে যাব, অক্টোবরে আবার এখানে আসব, জানান সাহিত্যিক তসলিমা নাসরিন। তসলিমাকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। সাহিত্যিক তসলিমা নাসরিন কি বলেছেন শুনব। যেতে দেয় বাংলাদেশে, কারণ আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার, এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যাওয়ার জন্য। আপাতত ভারতেই থাকবে। আপনি কি বাংলাদেশে ফিরতে চান? অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না এই জন্য যে যাই না তা তো নয়। খুবই ভালো স্মৃতি, মানুষের ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা